ওকে, হ্যালো এভরিওয়ান। তো আমরা হচ্ছে ডিলে, আরসি ডিলে মডেল, এলমোর ডিলে মডেলগুলো ক্লাসে পড়েছি। সো আজকের এই রেকর্ডিংটাতে আমরা হচ্ছে ডিলে রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। তো লাস্ট যেই ক্লাসটা ছিল সেখানে আমরা ন্যান্ড থ্রি লজিকের জন্য আমরা এলমোর ডিলে মডেল দিয়ে বিভিন্ন ডিলে কম্পোনেন্টস গুলো বের করেছি। সো এইখানে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমাদের ন্যান্ড থ্রি থ্রি ইনপুট ন্যান্ড গেট যেটা সেটারই। বাট এখানে হালকা একটু চেঞ্জ আছে, সেটা বলে দেওয়া আছে যে নোট দ্যাট ইলেকট্রন মোবিলিটি ইজ 3 times দ্য মোবিলিটি অফ হোল। সো আমরা কি করতাম, যখন আমরা হচ্ছে আরসি মডেলটা বের করতাম তখন পিমস এর রেজিস্ট্যান্স আমরা ধরে নিতাম 2R/Kp, যেখানে আরটা হচ্ছে ইউনিট রেজিস্ট্যান্স, আর এনমস এরটা ধরে নিতাম R/Kn। তো এখানে এই যে 2 এন্ড এখানে যে আর এর সামনে 1 আছে, এই জিনিসগুলো কোত্থেকে আসছিল? এগুলো কিন্তু আসছিল মোবিলিটির থেকে। আমরা বলছিলাম যে ট্রায়াড রিজিয়নে মসফেটের যে রেজিস্ট্যান্সটা আছে সেটার একটা এক্সপ্রেশন আছে, সেখানে দেখা যায় যে আরটা মোবিলিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। সো সেম উইথ আর লেংথের দুইটা, একটা যদি পিমস থাকে আর একটা এনমস থাকে, সো ইউজুয়ালি আমরা ধরে নিই যে ইলেকট্রনের মোবিলিটি হয় 2 times অফ দ্য মোবিলিটি অফ হোল। সো তার জন্য যেটা হয় যে এনমস এর রেজিস্ট্যান্স থেকে পিমস এর রেজিস্ট্যান্সটা ডাবল হয়ে যায়, কারণ তার মোবিলিটি হচ্ছে হাফ। ওকে, সো এর জন্যই আমরা পিমস এর জন্য লিখতাম 2R/Kp, আর এনমস এর জন্য লিখতাম আর। ওকে, এখন এই প্রবলেমটাতে বলা আছে যে ইলেকট্রন মোবিলিটি ইজ 3 times দ্য মোবিলিটি অফ হোল। সো তার মানে এটা এখন 3 হয়ে যাবে, তাহলে এখানেও এখন 3 চলে আসবে। সো এখন আমাদের পিমস এর রেজিস্ট্যান্স গুলো হবে 3R/Kp, আর এনমস এরটা আগের মতোই R/Kn হবে। ওকে, সো এখন এই প্রবলেমটা যদি একটু দেখি। সো শুরুতে আমাদের যেটা করতে হয় আর কি, অ্যাজ ইউজুয়াল, থ্রি ইনপুট NAND গেটের সিমস সার্কিট আঁকতে হবে, দেন হচ্ছে কেপি আর কেএন এর মান বের করতে হবে। সো এখনো হচ্ছে আমাদের সার্কিটটা কিরকম হয়, উপরে পুল আপ নেটওয়ার্কে হচ্ছে তিনটা পিমস থাকবে প্যারালালি, আর পুল ডাউন নেটওয়ার্কে তিনটা এনমস থাকবে সিরিজে। ওকে, সো আমাদের ফল টাইম রেজিস্ট্যান্স আর রাইজিং রেজিস্ট্যান্স দুইটা সমান হবে। সো ফল রেজিস্ট্যান্স কি হয়, তিনটা এনমস এর মধ্যে দিয়ে হবে। এখন এনমস গুলো হচ্ছে R/Kn, তিনটার মধ্যে দিয়ে গেলে 3R/Kn, এটা হবে আর এর সমান। সো Kn আসে হচ্ছে বেসিক্যালি 3। ওকে, আর রাইজিং রেজিস্ট্যান্সে কি হবে এখন, আহ, আমরা ওয়ার্স্ট কেসটাই কনসিডার করি যখন হচ্ছে আমরা কে পি আর কে এন এর মানটা বের করি। সো ওয়ার্স্ট কেস হচ্ছে যে তিনটা প্যারালাল পাথের মধ্যে দিয়ে জাস্ট একটা পাথ দিয়ে ফ্লো করবে। সো একটা পাথ দিয়ে ফ্লো করলে কি হবে, একটাই রেজিস্ট্যান্স আসবে, আর ওই রেজিস্ট্যান্সটা কত, 3R/Kn, কেপি। ওকে, সো এখান থেকেও কেপি এর ভ্যালু আসে 3। সো এখন আমাদের কেপি আর কে এন দুইটাই হচ্ছে 3। ওকে, সো দুইটাই যদি 3 থাকে, তখন তাহলে আমরা যখন আরসি মডেলের রেজিস্ট্যান্স দিয়ে ট্রানজিস্টর গুলোকে রিপ্লেস করব, তখন আহ, কি কি আসবে আমাদের রেজিস্ট্যান্স গুলা? পিমস এরটা আসবে হচ্ছে 3R/Kp, কেপি হচ্ছে 3, সো আলটিমেটলি আর আসবে। আর এনমস এর জন্য কি আসবে, R/Kn। সো আর হচ্ছে বেসিক্যালি কত হচ্ছে আমাদের, R/3। ওকে, সো প্রত্যেকটা পিমোস এর রেজিস্ট্যান্স হবে আর, এবং প্রত্যেকটা ইনমোস এর রেজিস্ট্যান্স হবে R/3। সো এখানে আমরা আর আর আর, এগুলো হচ্ছে পিমোস ছিল, এগুলো হচ্ছে ইনমোস ছিল। সো আমরা এগুলোকে রিপ্লেস করে দিলাম। এখন ক্যাপাসিটেন্স গুলোর জন্য কি হবে, আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটেন্স মানে প্রত্যেকটা ট্রানজিস্টরের সাথে রিলেটেড টু, তো হচ্ছে তিনটা করে ক্যাপাসিটেন্স থাকে, একটা হচ্ছে গেটে, সোর্সে আর ড্রেনে। ওকে, সো গেটের গুলায় পিমস এর জন্য ওই ক্যাপাসিটেন্স গুলো কি হয়ে যাবে, এখন যেহেতু কেপি হচ্ছে 3, সো পিমস এর জন্য প্রত্যেকটা ক্যাপাসিটেন্স হয়ে যাবে 3C, আর এনমস এর জন্য প্রত্যেকটা হয়ে যাবে 3C। ওকে, সো এখন মেনলি যেটা হয় যে এখানে গেট টার্মিনালে থাকে একটা 3C, সোর্সে থাকে একটা 3C, আবার ড্রেইনে থাকে একটা 3C। ওকে, সো ওগুলা সবগুলা নায়কে আমি এখানে দেখাই দিচ্ছি একসাথে, যে আমরা উপরে যেই 3C গুলা থাকে এরা তো হচ্ছে ভিডিডি আর ভিডিডির মধ্যেই থাকে, সো তারা বেসিক্যালি শর্টেড হয়ে যায়, সো ওদেরকে আমরা নিব না। মেনলি এখানে হচ্ছে 3C কতগুলা থাকে। সো আবার এনমস এর জন্য এখানে থাকে। সো এখন আমরা আউটপুট নোড থেকে যদি তাকাই, তাহলে আমরা এখানের একটা 3C কে পাবো, এখানের একটা 3C কে পাবো, এখানে আরেকটা 3C কে পাবো, আবার নিচে আরেকটা 3C কে পাবো। সো টোটাল 4টা 3C মিলে আমাদের আউটপুট নোডে চলে আসবে 12C।
ঠিক আছে। সো এদেরকে সবাইকে ইন্ডিভিজুয়ালি না লিখে আমি ডাইরেক্ট 12C লিখে নিচ্ছি। যদি এই যে জায়গাটায় কনফিউশন থাকে তাহলে আগের যে এলমো ডিলে মডেলের ক্লাসের শুরুতে যে রেকর্ডিংটা আছে সেটা শুরুতে হচ্ছে আমি এই প্রসেসটা দেখিয়েছিলাম, ওটা একবার রিক্যাপ করে নিতে পারেন। ওকে, এটুক হয়ে গেল। দেন এখানে আবার হচ্ছে এগুলো 3C হবে, এগুলো হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো। আর গেট ক্যাপাসিটেন্স গুলো কি হবে, প্রত্যেকটা ইনপুটের জন্য পিমোস এর আর ইনমোস এর গুলা একটা সেম সেম লেটস এ ইনপুট, সেটা তো পিমোস এও যাচ্ছে এনমোস এও যাচ্ছে। সো পিমোস এ একটা গেট ক্যাপাসিটেন্স থাকবে 3C, এনমোস এ একটা থাকবে 3C, সো দুইটা মিলে হয়ে যাবে 6C। সো প্রত্যেকটা ইনপুট ক্যাপাসিটেন্স হয়ে যাবে 6C। সো এগুলাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের যে আরসি মডেলটা। ওকে, সো এগুলো থাকবে না। ওকে, তো আমরা হচ্ছে আমাদের আরসি মডেলটা পেয়ে গেলাম। এখানে ইনপুট ক্যাপাসিটেন্স গুলো দেখানো আছে, আউটপুট ক্যাপাসিটেন্সও দেখানো আছে, সাথে ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো দেখানো আছে। ওকে, সো কোয়েশ্চেনে কি বললো আমাদেরকে, ড্র দ্য সিমোস সার্কিট এন্ড ফাইনাল আরসি ইকুইভ্যালেন্ট। সো এটা হচ্ছে আমাদের ওয়ান যে পার্টটা ছিল সেটা হয়ে গেল। এখন সেকেন্ড যে পার্ট আছে সেখানে বলছে যে ক্যালকুলেট চারটা টাইপের যে ডিলে আছে, এই চারটা টাইপের ডিলে আমাদের ক্যালকুলেট করতে হবে ফর দ্য সার্কিট ইফ দ্য আউটপুট ইজ ড্রাইভিং ইচ নাম্বার অফ ইনভার্টার অ্যাজ ইটস লোড। ওকে, সো তার মানে আমরা হচ্ছে লোড হিসেবে ইনভার্টারকে চিন্তা করব, আর ইনভার্টারের কয়টা থাকবে, এইচ নাম্বার অফ ইনভার্টার্স থাকবে। ওকে, সো এখন এইচ নাম্বার অফ ইনভার্টার্স থাকলে আমাদের একটা ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্স কত হয় সেটা লাগবে, দেন সেটাকে এইচ দিয়ে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে টোটাল আউটপুট ক্যাপাসিটেন্সে অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি একটা ইনভার্টারের কথা চিন্তা করি তাহলে কি হচ্ছে, এই কোশ্চেনটা মুছে দিই। তো একটা ইনভার্টারে একটা এনমোস থাকে, একটা পিমোস থাকে। সো এখানে পিমোস থাকলো, এখানে এনমোস থাকলো, এখান থেকে আমরা আউটপুটটা নিই। এখন এখানেও কি করতে হবে আমাদের, ইউনিট যেই ক্যাপাসিটেন্স, ইউনিট এই যে choose widths of PMOS and NMOS transistors to achieve effective rise and fall resistance equal to that of a unit inverter. ওকে, সো এখন কিন্তু আমাদের এটা এক্ষেত্রেও সেম যে মডিফিকেশন গুলো ছিল সেগুলো করা লাগবে। ঠিক আছে, সো এখানেও আমরা এই যে ফল টাইমের জন্য কি হবে, ফল টাইম রেজিস্ট্যান্স আর রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়াল হবে। সো ফল টাইম রেজিস্ট্যান্সটা কি হচ্ছে, এটার মধ্যে দিয়ে ফল করবে। সো এক্ষেত্রেও কিন্তু আমরা এটাই ধরে নেব যে মিউ এন ইকুয়ালস 3 মিউ পি, যেহেতু কোয়েশ্চেনের শুরুতেই বলা আছে এই জিনিসটা। তো তাহলে এনমস এর মধ্যে দিয়ে ফল করতেছে, সো এনমস এর রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই কে এন, সেটা হবে আর এর সমান, সো কে এন হচ্ছে বেসিক্যালি 1। ওকে, আর রাইজিং রেজিস্ট্যান্সটা কি হবে, পিমস এর মধ্যে দিয়ে, এখন পিমস এর রেজিস্ট্যান্সটা কি 3 আর বাই কেপি। ওকে, সেটাও হবে আর এর সমান, সো কেপি হয়ে যাবে 3। ওকে, সো এটার উইথ 3, এটার উইথ 1। ওকে, এখন আমরা যখন রেজিস্ট্যান্স দিয়ে এগুলাকে রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটেন্স এগুলো দিয়ে যখন আমরা রিপ্লেস করে দিব তাহলে কি হবে, পিমোস এর জায়গায় একটা রেজিস্ট্যান্স আসবে, এনমোস এর জায়গায় একটা রেজিস্ট্যান্স আসবে, দেন এদের ইনপুট টার্মিনালে হচ্ছে এই যে পিমোস এর ইনপুট টার্মিনালে কি আসবে, পিমোস এর উইথ হচ্ছে 3, সো একটা 3C আসবে। এনমোস এর ইনপুট টার্মিনালে কি আসবে, একটা শুধু সি আসবে। দেন আউটপুটেরটা ওরকম ভাবে ক্যালকুলেট করা যাবে, বাট আমাদের আউটপুটের গুলো লাগবে না, আমাদের বেসিক্যালি ইনপুট টার্মিনালে কি কি ক্যাপাসিট্যান্স আসে সেগুলোই লাগবে। সো হচ্ছে ইনপুটে এই 3C আর সি যোগ হয়ে ইনপুট গেট ক্যাপাসিট্যান্স হয়ে যাবে 4C। ঠিক আছে, সো তাহলে একটা ইনভার্টারের ইনপুট গেট ক্যাপাসিট্যান্স হয়ে যায় 4C, ওইটাই কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, কেন লাগবে, কারণ এটাকে হচ্ছে এখন আমরা লোড হিসেবে কনসিডার করতেছি। ঠিক আছে, সো লোড সহ যদি সার্কিটটা চিন্তা করি এরকম হয়, আমাদের একটা ন্যান্ড 3 গেট আছে, সেটা ইনভার্টারকে ড্রাইভ করবে। ঠিক আছে, এইচ নাম্বার অফ ইনভার্টারকে ড্রাইভ করবে। এখন এই প্রত্যেকটা ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্স গুলো আমাদের লাগবে, যেটা হচ্ছে 4C, আমরা মাত্র যেটা বের করলাম এগুলো হবে 4C। ওকে, তাহলে আর ন্যান্ড 3 যে গেটটা আছে তার নিজস্ব একটা 12C ক্যাপাসিটেন্স আছে আউটপুটে। সো টোটাল আউটপুটটা কি হবে, এই যে 12C তার সাথে 8 সংখ্যক 4C মাল্টিপ্লাই হয়ে যাবে, সো 12C প্লাস 4 8C। এটা হচ্ছে এখন আমাদের আউটপুট যে লোড ক্যাপাসিটেন্স সেটা। ঠিক আছে, সো এখন এই লোড ক্যাপাসিটেন্সে আমরা 12C প্লাস
4HC এভাবে লিখে নিতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের আউটপুটের জন্য মডিফিকেশনটা হয়ে গেল। এখন আমরা যে ডিলে গুলা আছে সেগুলা দেখবো কিরকম হয়। ঠিক আছে, সো ডিলে গুলা কিরকম হয়, বেসিক্যালি চারটা টাইপের ডিলে আমরা দেখছিলাম, যে ফল টাইমের জন্য প্রপাগেশন ডিলে, কন্টামিনেশন ডিলে, দেন রাইস টাইমের জন্য প্রপাগেশন ডিলে, কন্টামিনেশন ডিলে। ওকে, সো আমরা হচ্ছে শুরুতে টিপিডিএফ যে জিনিসটা সেটা দেখি কি হয়। সো টিপিডিএফ কি? ফলের জন্য আমরা হচ্ছে কনসিডার করব প্রপাগেশন ডিলে। ওকে, আচ্ছা, ইনপুট টার্মিনাল গুলো যেহেতু আমাদের লাগতেছে না, ইনপুট ক্যাপাসিটেন্স গুলো, সো এগুলোকে আমরা হচ্ছে রিমুভ করে দিতে পারি। ওকে, সো এখন যখন ফল টাইম মানে কি? পুল ডাউন নেটওয়ার্ক দিয়ে ফল করবে। এখন পুল ডাউন নেটওয়ার্কে প্রপাগেশন ডিলে মানে হচ্ছে ওয়ার্স্ট কেস। সো এখানে কিন্তু একটাই পাথ আছে এটাকে ডিসচার্জ করার। সো এই একটা পাথ দিয়েই আমাদের চিন্তা করতে হবে। সো এটা দিয়ে হচ্ছে কি হয়, 12C প্লাস 4HC এটা ডিসচার্জ করছে তিনটা R3 এর মধ্যে দিয়ে। সো R3 প্লাস R/3 ডিভাইডেড প্লাস R/3। ওকে, এটুক হলো। এখন ওয়ার্স্ট কেসের জন্য কি হবে, আমাদের এই যে আরো দুইটা ডিফিউশন ক্যাপাসিটেন্স আছে, 3C দুইটা 3C আছে, এদেরকেও কিন্তু ডিসচার্জ করতে হবে। ঠিক আছে, সো এই যে 3C আছে সে কি কার মাধ্যমে ডিসচার্জ করতেছে? দুইটা R3 এর মধ্যে দিয়ে। সো এটার জন্য আসবে হচ্ছে 3C ডিসচার্জ করছে দুইটা R3 এর মধ্যে দিয়ে, আর লাস্টলি আরেকটা 3C আছে যেটা একটা R3 এর মধ্যে দিয়ে ডিসচার্জ করছে, তো ওটা হয়ে যাবে 3C টাইমস শুধু একটা R3। সেইভাবে করলে আমরা ফলিং প্রপাগেশন ডিলেটা পেয়ে যাব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস ডিলেটা, যে আমরা বাকি যে ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো আছে ওদেরকেও ডিসচার্জ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সো এটাকে যদি হচ্ছে সিম্পলিফাই করা হয় তাহলে আই গেস এরকম কিছু একটা আসবে, 12C 12RC, দেন এখান থেকে আসবে 2RC, শুধু RC, সো হয়ে যাবে 15RC, আর H রিলেটেড টার্মে আসবে 4HRC। ওকে, সো আমরা হচ্ছে ফলিং প্রপাগেশন ডিলেটা পেয়ে গেলাম। ওকে, এখন হচ্ছে কন্টামিনেশন ডিলে যদি করি, সো গত ক্লাসে বলেছিলাম যে কন্টামিনেশন ডিলের জন্য আমরা কি করব, যে ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলোকে চিন্তা করব না, কারণ আমরা ধরে নেব তারা অলরেডি ডিসচার্জড অবস্থায় আছে। ওকে, সো এই কেসগুলো আসবে না, আমাদের জাস্ট 12C এর জন্য যে কেসটা আছে সেটার জন্য, বা আউটপুট নোডের জন্য যে কেসটা আছে সেটাই নিব। ঠিক আছে, সো এই আউটপুট নোডের যে ক্যাপাসিটেন্স আছে সেটা তিনটা R3 এর মধ্যে দিয়ে ডিসচার্জ করছে, সো আমরা এটাই নিব। তো এটা করলে আমাদের ডিলেটা আসবে 12RC আর 4HRC। আমরা ফলিং যে ডিলেগুলো আছে সেগুলো পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের রাইজিং যে ডিলেগুলো আছে সেগুলো লাগবে। সো রাইজিং মানে কি? পুল আপ নেটওয়ার্কের মধ্যে দিয়ে রাইজ করবে। এখন পুল আপ নেটওয়ার্কের মধ্যে দিয়ে আবার ওয়ার্স্ট কেস বেস্ট কেস আছে। সো ওয়ার্স্ট কেসটা কি, যে হচ্ছে জাস্ট একটা পাথ দিয়ে ফ্লো করবে। সো জাস্ট লেটস সে এই পাথ দিয়ে, এখন রাইস টাইম যেহেতু, সো চার্জিং জিনিসটা আমাদের দেখা লাগবে, ভিডিডি টু আউটপুট নোড। সো এইটুকুতে যেই চার্জিংটা হচ্ছে সেটা আমাদের দেখা লাগবে। এখন এই পাথটাই যদি শুধু অন থাকা লাগে তাহলে এটার ইনপুটটাকে হওয়া লাগবে 0, এটার বাকিগুলোকে 1 হওয়া লাগবে। এখন এই ক্ষেত্রে যদি বাকিগুলো 1 আর এটা যদি 0 থাকে তাহলে কি হবে, এই এনমস গুলা 1 থাকবে। সো এই এনমস গুলা 1 থাকলে কিন্তু এই এই পাথ দিয়ে কারেন্ট ফ্লো করে আরেকটা R3 এর মধ্যে দিয়ে যে এই 3C যে ডিফিউশন ক্যাপাসিট্যান্স আছে সেটাকে চার্জ করবে। দেন আবার সিমিলারলি এরকম একটা পাথ দিয়ে যে নিচের যে 3C আছে সেটাকেও কিন্তু চার্জ করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওটা, যে যতগুলো ডিফিউশন ক্যাপাসিট্যান্স আছে তারাও চার্জ হয়ে যাচ্ছে। তো তাদের জন্য আমরা ওয়ার্স্ট কেস ডিলেটা পাবো রাইজিং এর জন্য। ওকে, তো তাহলে রাইজিং এর জন্য কি কি হচ্ছে আমরা এখন টিপিডিআর এর জন্য দেখব। তাহলে শুরুতে হচ্ছে আমাদের মেইন যে টার্গেটটা 12C প্লাস 4HC, এটাকেই চার্জ করা আমাদের মেইন টার্গেট। তো এটার জন্য কি আসবে, 12C প্লাস 4HC, এটা চার্জ হচ্ছে শুধু একটা আর এর থ্রুতে। ওকে, সো শুধু একটা আর আসলো এটার জন্য।
দেন এই যে পার্পল পাথটা 3C কে চার্জ করার জন্য কি কি আসতেছে, 3C কে চার্জ করার জন্য কারেন্ট আসতেছে আর এবং আরেকটা R3 এর মধ্যে দিয়ে। এখন যেটা বলছিলাম যে আমরা হচ্ছে বেসিক্যালি তো ওয়াই নোডটাকে চার্জ করার জন্য কত ডিলে হচ্ছে সেটা চাই, ঠিক আছে। সো তার জন্য আমরা ভিডিডি থেকে, যেহেতু এটা রাইস টাইম, সো ভিডিডি থেকে এই ওয়াই নোড পর্যন্ত এর মধ্যে দিয়ে যত রেজিস্ট্যান্স আছে শুধু ওগুলাকেই কনসিডার করব। সো এই পরে যে R3 এটা কিন্তু ওই পাথের মধ্যে নাই, তাই না, ভিডিডি থেকে ওয়াই পাথের মধ্যে কিন্তু ওই রেজিস্ট্যান্সটা নাই, সো ওটাকে আমরা বাদ দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে আবার এই গ্রিন পাথটা যেটা আছে, গ্রিন পাথেও সিমিলারলি 3C চার্জ হচ্ছে কার মাধ্যমে, একটা আর দেন দুইটা R3 এর মধ্যে দিয়ে, কিন্তু ওই পরের দুইটা R3 কিন্তু মেইন পাথটাতে নাই, ভিডিডি টু আউটপুট নোডের যে পাথটা সেখানে নাই, সো এই জন্য এদেরকে আমরা বাদ দিয়ে দেব। ওকে, সো এই অ্যাপ্রোচটা করলে ভালো, যে মেইনলি শুরুতে পুরা পাথের রেজিস্ট্যান্স গুলা লিখলেন, যে যেগুলো আসতেছে না কনসিডারেশনে সেগুলোকে বাদ দিয়ে দিলেন, ক্রস করে দিলেন আর কি, ঠিক আছে, তাহলে ভুল হওয়ার পসিবিলিটিস কমবে। আচ্ছা, সো এখন এখান থেকে যদি আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা বের করি তাহলে কি হবে, এখানে হবে 12RC, তারপরে হচ্ছে 3RC, দেন 3RC, তাহলে হয়ে যাচ্ছে 18RC আর 4HRC। ওকে, তো এটা হচ্ছে আমাদের রাইস টাইম প্রপাগেশন ডিলে। আর এখন যদি হচ্ছে আমরা রাইস টাইমের কন্টামিনেশন ডিলে করি তাহলে আবার আগের মতো আমাদের হচ্ছে ডিভিশন ক্যাপাসিটেন্স যেগুলো আছে সেগুলোকে আমরা আগে থেকেই চার্জড অবস্থায় ধরে নিব, সো আমাদের এই পাথগুলোকে আর কনসিডার করতে হবে না, এই যে এটা বা এই গ্রিন পাথগুলা এদেরকে আর কনসিডার করতে হবে না, ঠিক আছে। সেটা কিভাবে ইনশিওরড হবে, সেটা ইনশিওরড হবে বেসিক্যালি যদি এরকম হয়, এরকম টাইপের একটা কনফিগারেশন যদি হয়। ওকে, সো এইগুলা চিন্তা না করলেও হবে, জাস্ট ধরে নেবো আমরা যে কন্টামিনেশন ডিলের সময় আমাদের যে ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো আছে সেগুলো আগে থেকেই চার্জড অবস্থায় আছে, তো আমরা এভাবে ধরে নিতে পারি। ওকে, সো তার জন্য আমাদের সিডিআর যেই ডিলেটা আছে সেটা পেয়ে যাব। সো সিডিআর ডিলেটা কি হবে, যে হচ্ছে জাস্ট আমাদের 12C প্লাস 4HC এই জিনিসটা চার্জ হচ্ছে শুধু একটা আর রেজিস্ট্যান্সের থ্রুতে। আচ্ছা সরি, এখন তো হচ্ছে আমরা বেস্ট কেস যেটা সেটাকে কনসিডার করব। সো বেস্ট কেসে কি হয়, যে তিনটার মধ্যে দিয়ে কিন্তু ফ্লো হবে, ঠিক আছে। সো এখন আমাদের কানেকশনটা এরকম হবে বা কন্ডাকশনটা এরকম হবে যে এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স তিনটার মধ্য দিয়েই ফ্লো হয়ে এই আউটপুট নোডটাকে চার্জ করতেছে, ঠিক আছে। এখন এই তিনটাকেই যদি ফ্লো করতে হয় তাহলে তিনটার ইনপুটেই জিরো থাকবে, তিনটার ইনপুটেই জিরো থাকলে এইগুলাও জিরো থাকবে। সো এগুলা জিরো থাকলে কিন্তু তিনটা এনমোসই অফ থাকবে। সো অফ থাকলে ওই যে ডিফিউশন ক্যাপাসিটেন্স যেগুলো আছে তাদের কোনোটাকেই কিন্তু এখন আর চার্জ করা পসিবল হবে না, ঠিক আছে। সো তার মানে এরা আগে থেকেই চার্জড অবস্থায় আছে, সেটা আমরা ধরে নিব। তাহলে এখন আমাদের মেইনলি জাস্ট ডিলেটা আসবে এই তিনটা পাথ দিয়ে ওয়াই নোডের যে ক্যাপাসিটেন্স আছে সেটাকে চার্জ করার জন্য, ঠিক আছে। সো সেইটা কি এরকম আসে, যে আমরা হচ্ছে 12C প্লাস 4HC এই জিনিসটাকে চার্জ করব তিনটা আর এর মাধ্যমে। সো তিনটা আর প্যারালালি আছে, সো এটার প্যারালাল কম্বিনেশন যেটা সেটা আসবে, বেসিক্যালি এটা হচ্ছে R/3 এর সমান। ওকে, সো হচ্ছে যদি আমরা এভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন, 1/R প্লাস 1/R প্লাস 1/R তার হোল ইনভার্স। ওকে, সো এটা বেসিক্যালি যদি আমরা হচ্ছে সিম্পলিফাই করি তাহলে এখান থেকে R/3 পাবো, তাহলে 12C এর সাথে R/3 গুণ করলে হয়ে যাবে 4C, আর এখান থেকে আসবে হচ্ছে 4HRC ডিভাইডেড বাই 3। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা সবগুলা ডিলে পেয়ে গেলাম, চারটা টাইপের ডিলে, ডিলের ইকুয়েশনগুলো পেয়ে গেলাম এইচ দিয়ে, ঠিক আছে, এইচ দিয়ে এক্সপ্রেস করা হয়ে গেছে। এখন বলছে আইডেন্টিফাই দ্য প্যারাসিটিক এন্ড এফোর্ট ডিলে ফ্রম দ্য পিডিএফ। সো পিডিএফ এর মধ্যে এটা হচ্ছে আমাদের পিডিএফ, তো যেখানে এইচ আছে সেটা হচ্ছে আমাদের, এই যে এখানে এইচ আছে, সো এটা হচ্ছে আমাদের এফোর্ট ডিলে। এফোর্ট ডিলে মানে কি, লোডের যে ইনপুট ক্যাপাসিটেন্স গুলো আছে সেগুলোকে চার্জ করতে যে ডিলেটা হবে সেটা, আর নিজের যে আউটপুট টার্মিনালের ক্যাপাসিটেন্স গুলো আছে সেটাকে চার্জ করার জন্য যে ডিলেটা সেটা হচ্ছে
চার্জ বা ডিসচার্জ যেটাই হোক সেটা হচ্ছে প্যারাসাইটিক ডিলে। ওকে, আলাদা করা হয়ে গেল। এখন লাস্টলি 4 যে বলছে যে ফর 50 ন্যানোমিটার টেকনোলজি ইফ আর ইজ এত, সি ইজ এত, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দ্য ডিলেস হুজ এক্সপ্রেশনস ইউ ফাউন্ড ইন 2, টেক h equals 10। তার মানে আমরা এক্সপ্রেশন গুলো তো পেয়ে গেছিলাম, এখন হচ্ছে আমরা এই প্রত্যেকটা এক্সপ্রেশনে আমাদের এইচ, আর এবং সি এর মানগুলো বসাতে হবে। ঠিক আছে, তো এইচ এর মান তো বলে দেয়াই আছে, এইচ হচ্ছে 10, আর এবং সি এর মানটা কি হবে সেটা আমাদের বের করা লাগবে। বলছে যে হচ্ছে এটা 50 ন্যানোমিটার টেকনোলজি। সো 50 ন্যানোমিটার টেকনোলজি মানে হচ্ছে আহ, আমাদের যে লেন্থটা আছে ট্রানজিস্টর গুলোর লেন্থ সেগুলো হবে 50 ন্যানোমিটার। ঠিক আছে, সো লেন্থ হচ্ছে 50 ন্যানোমিটার, বা এটাকে এইভাবে চিন্তা করতে পারেন, ল্যামডা হয়ে যাবে তখন L/2 বা 50/2, টেকনোলজি নোড যেটা সেটা ডিভাইডেড বাই 2, তার মানে 25 ন্যানোমিটার। ওকে, সো এল হচ্ছে এটা, উইথ কি হবে 4 ল্যামডা অথবা 2L, দুইভাবেই চিন্তা করতে পারেন। সো সেটা হয়ে যাবে 100 ন্যানোমিটার। সো এদেরকে যদি আমরা হচ্ছে মাইক্রোমিটারে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 0.05 মাইক্রোমিটার, আর এটা হয়ে যাবে 0.1 মাইক্রোমিটার। ওকে, এটুক হলো। এখন আমাদের যেটা লাগবে আর আর সি এর ভ্যালু লাগবে, কিন্তু আর আর সি কিন্তু ডাইরেক্ট ওহম আর ফ্যারাডে দেয়া নেই। সো এখানে একটা মাইক্রোমিটার টার্মস মাল্টিপ্লাইড আর ডিভাইডেড অবস্থায় আছে। সো এটা যেটা বলেছিলাম যে রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে পুরা উইথ জুড়ে কতটুকু রেজিস্ট্যান্স আছে সেটা দেয়া থাকে। সো তার জন্য আমাদের উইথটাকে দিয়ে ডিভাইড করে দিতে হবে আর কে, আর ক্যাপাসিটেন্স পাওয়ার জন্য উইথ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, সো রেজিস্ট্যান্স আছে হচ্ছে আমাদের, রেজিস্ট্যান্স হচ্ছে 40 কিলো মাইক্রোমিটার, সেটাকে আমরা ডিভাইড করব উইথ দিয়ে, উইথ হচ্ছে 0.1 মাইক্রোমিটার। ওকে, সো যেটা পাওয়া যাবে 400 কিলো, এটাই হচ্ছে আমাদের আর। এবং সি কি হবে, সি হচ্ছে বলা আছে কত 50 ছিল, সো 50 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, তার সাথে আমরা মাল্টিপ্লাই করে দেব আমাদের যে উইথটা আছে সেটাকে। ঠিক আছে, সো এই মাইক্রোমিটার মাইক্রোমিটার কাটাকাটি চলে যাবে, সেটা হয়ে যাবে 5 ফেমটোফ্যারাড। ওকে, তো এখন হচ্ছে আমরা আর এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, এইচ এর ভ্যালু জানি। এই ভ্যালুগুলো বসালে, এই যে এই এক্সপ্রেশন গুলোতে বসালে আমরা প্রত্যেকটা কেসে টোটাল কত ডিলে হচ্ছে সেগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ওই নিউমেরিক্যাল ভ্যালুগুলো বের করেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা হচ্ছে ওয়ার্স্ট কেস দিলে, কোনটা হচ্ছে বেস্ট কেস দিলে, এই ভ্যালুগুলো বের করা যাবে। এখন এই ভ্যালুগুলো বের করতে হলে কিন্তু এইগুলা দিয়ে হচ্ছে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, যেমন এখানে কে হচ্ছে 10⁻³ তাই না, আবার ফ্যামটো মানে কি, ফ্যামটো মানে হচ্ছে 10⁻⁻15। সো এই ভ্যালুগুলো বসায় হচ্ছে আমাদের টোটাল যে ডিলে গুলা সেগুলা বের করতে হবে। ঠিক আছে, সো এগুলা হচ্ছে নিজেরা নিউমেরিক্যালি ক্যালকুলেট করে নিতে পারে। ওকে, সো এটা হলো। সো আমরা হচ্ছে যেই ন্যান্ড 3 ইনপুট ন্যান্ড লজিকের জন্য দেখেছিলাম সেটাই হচ্ছে আমরা আবার মোবিলিটিটা চেঞ্জ করে দিলে কিরকম হয় সেটা দেখলাম। ওকে, তো এখন আমরা ন্যান্ড গেট ছাড়া যদি অন্য টাইপের কোনো একটা গেটের জন্য এরকম আরসি মডেল বের করে যদি হচ্ছে আমরা ডিলে ডিলে জিনিসটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। লেটস সে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এটা কোনো একটা সেমিস্টারের ফাইনালে এসেছিল। সো এরা কোয়েশ্চেনটা যদি একটু পড়েন, এখানে বলা আছে যে ফ্যাসিলিটি রুম হ্যাজ 3 টেম্পারেচার সেন্সরস প্লেসড অ্যাট 3 কর্নার্স, মানে এরকম এরকম সিনারিও দিয়ে দিতে পারে যেটা থেকে হচ্ছে আপনারা আহ, যে সার্কিটটা বিল্ড আপ হবে সেটার এক্সপ্রেশনটা বের করতে পারবেন। যেখানে বলা আছে ফ্যাসিলিটি রুম হ্যাজ 3 টেম্পারেচার সেন্সরস প্লেসড অ্যাট 3 কর্নার্স ইচ উইথ 2 আউটপুট পিনস। সো অ্যানালগ পিনটাকে এখানে কনসিডার করা হচ্ছে না, সেটা বাদ। এখন গ্রিন এলইডি পিন যেটা হাইলাইট করবে যখন হাই থাকবে তখন সেন্সর ইজ ফাংশনাল, আর যখন লো তখন সেন্সর ইজ নট ফাংশনাল। ঠিক আছে, তার মানে তিনটা সেন্সর আছে, সেন্সরের আউটপুট 1 থাকলে সেন্সর ফাংশনাল আছে, 0 থাকলে সেন্সরটা ফাংশনাল নাই। ওকে, এখন বলছে if all three sensors stop working simultaneously, an alarm must be triggered. Even if only one or two sensors stop working, the remaining functional sensors provide temperature data correctly. Okay, so তার মানে কি যে একটা অ্যালার্ম ট্রিগার্ড হবে যদি একসাথে তিনটা সেন্সরই কাজ করা বন্ধ করে দেয়। ঠিক আছে, তার মানে তিনটা সেন্সরই যখন জিরো আউটপুট দিবে তখন আমাদের
আউটপুটটা হবে 1, ওকে, আদারওয়াইজ লো থাকবে। তার মানে তিনটা ইনপুটই যখন 0 তখন আউটপুট হাই হয় কোন লজিকের? সেটা কিন্তু নর লজিক, ঠিক আছে। 3 ইনপুট নর লজিকে এই জিনিসটা হয়, যখন আমাদের নর লজিকে কি তিনটেই যখন 0 হয়ে যাবে তার ইনভার্ট করে আমরা 1 পাবো। এখানে যদি একটা ভ্যালু যদি 1 থাকে তাহলে ইনভার্ট করলে কিন্তু 0 আসবে। সো এটা নিব না, আমরা নিব হচ্ছে তিনটার জন্যই, তিনটা জিরোর জন্যই যখন আউটপুটটা 1 আসতেছে সেই। তো তাহলে আমাদের ডিজায়ার যে আউটপুটটা আসবে মানে ফাংশনটা, সেটা হচ্ছে 3 ইনপুট নর গেট, ওকে। তো এখানে বলছে যে Jim finally decided to implement a 3-input XOR gate, whereas Campbell chose a 3-input NOR gate. Okay, so তার মানে Jim decide করছে 3-input XOR আর Campbell decide করছে 3-input NOR gate. এখন এখানে যেটা হচ্ছে এতে জিজ্ঞেস করছে যে হুজ ডিজাইন ইজ কারেক্ট। সো আমরা দেখলাম আর কি বেসিক্যালি গেটটা 3-input NOR gate হওয়া উচিত, সো Campbell was right. সো ক্যাম্পেলের যে ডিজাইনটা আছে সেটা ঠিক আছে, 3 ইনপুট নর গেট হবে এটা, ওকে। এখন বিতে যেটা বলছে, ড্র দ্য সিমোস সার্কিট অফ দ্য কারেক্ট লজিক ফাংশন এন্ড ডিরাইভ দ্য আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। তো তার মানে আমাদের একটা 3 ইনপুট নর গেট যেটা আছে তার জন্য আমাদের সিমোস আঁকতে হবে আগে, তারপরে হচ্ছে আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটে যেতে হবে। তো আমরা হচ্ছে শুরু করি। সো আমাদের একটা 3 ইনপুট নর গেট আছে, তার জন্য যদি আমরা হচ্ছে সিমোস সার্কিটটা আঁকি। সো সিমোস সার্কিটটা কিরকম হবে, নর নর যেহেতু, তো তার মানে এনমস এর বা পুল ডাউন যে নেটওয়ার্ক আছে তারা প্যারালাল থাকবে, আর পিমস এর নেটওয়ার্কটা হচ্ছে সিরিজে থাকবে। সো তিনটা পিমস সিরিজে থাকলো, এন্ড এনমস গুলা কি হবে, তারা হচ্ছে সবাই প্যারালালি থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সার্কিটটা, এখান থেকে আমাদের আউটপুট নোটটা আসবে আর কি। ওকে, সো এখানে কিন্তু মোবিলিটি নিয়ে কিছু বলা নাই। সো আমরা যখন উইথ অ্যাডজাস্টমেন্ট করব তখন হচ্ছে পি মসেটটা 2R/KP ধরে নেব, আর এন মসেটটা R/KP KN ধরে নেব, মানে মোবিলিটি হচ্ছে μn ইকুয়ালস টু μp, ওটা ধরেই করে নেব, ওকে। তো তাইলে এরকম যদি হয় তাহলে যে ফলিং রেজিস্ট্যান্স আর রাইজিং রেজিস্ট্যান্স ইকুয়াল ধরে যদি আমরা করি তাহলে ফল টাইম রেজিস্ট্যান্স কি হবে, ওয়ার্স্ট কেস ধরেই করব। সো ফল টাইম মানে হচ্ছে যে কোনো একটা পাত দিয়ে ফল করবে আর কি, ঠিক আছে। সো যে কোনো একটা পাত দিয়ে ফল করলে কি হচ্ছে, একটা এনমস এর মধ্যে দিয়ে ফল করবে। সো একটা এনমস এর রেজিস্ট্যান্স হচ্ছে R/KN, সো সেটা হবে R এর সমান, তাহলে KN হয়ে যাবে 1। আর রাইজিং রেজিস্ট্যান্স কি হবে, তিনটার মধ্যে দিয়ে চার্জ হওয়া লাগবে। সো তিনটার মধ্যে দিয়ে যদি চার্জ হয় তাহলে 3 টাইমস একটা রেজিস্ট্যান্স হচ্ছে 2R/KP। সো এখান থেকে KP এর ভ্যালু আসবে 6, ওকে। সো তাহলে আমরা KP আর KN এর মান পেয়ে গেলাম। তাহলে সবগুলা PMOS এর উইথ হবে 6 আর NMOS এর উইথ হবে 1, ওকে। এখন হচ্ছে আমরা ক্যাপাসিট্যান্স গুলা বসায় দিতে পারি। সো ক্যাপাসিট্যান্স গুলা কি আসবে, এখানে আসবে একটা 6C 6C 6C, আর এখানে ইনপুট গুলাতে আসবে শুধু C, কারণ KN গুলা হচ্ছে 1, ওকে। এখানে বেসিক্যালি ভিডিডির সাথে কানেক্টেড, আর এখানে বেসিক্যালি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ওগুলো আর দিচ্ছি না আর কি। আচ্ছা, দেন এখান থেকে যেটা যাবে সেটা তো শর্টেড হয়ে যাবে, সো ওটাকে আর রাখলাম না। দেন এইখানে এটার একটা টার্মিনাল আর এটার আরেকটা টার্মিনাল থেকে দুইটা ক্যাপাসিট্যান্স আসার কথা, বাট যেহেতু তারা একসাথে কানেক্টেড, ফিজিক্যালিও কানেক্টেড, সো তার জন্য আমরা জাস্ট একটাই লিখবো, ওকে। তো দুইটা মিলে একটা আসবে, সেটা হচ্ছে 6C, আবার এখান থেকে দুইটা মিলে একটা আসবে 6C, এখানে একটার জন্য আসবে একটা 6C, ওকে। দেন হচ্ছে সিমিলারলি এটার জন্য এনমস গুলার জন্য নিচে যেগুলা থাকবে, নিচের গুলা কিন্তু হচ্ছে শর্টেড হয়ে যাবে গ্রাউন্ডের সাথে। সো নিচের ক্যাপাসিটর গুলো আমরা দিব না, মানে এখানে যেগুলা থাকার কথা আর কি, সেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে শর্টেড হয়ে যাবে, সো এগুলাকে দিব না, উপরের গুলা দিব। সো উপরের গুলা কত হবে, সি হবে, প্রতিটাই সি হবে, এটা গ্রাউন্ড পর্যন্ত কানেক্টেড আছে, এরকম।
সো এখন যদি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স গুলো বের করতে চাই তাহলে কি হচ্ছে, আমাদের ইনপুট টার্মিনালে একটা ইনপুট যদি এটা এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এই একটা ইনপুট টার্মিনালে কি কি আছে, এই যে 6C-টা আছে আর শুধু একটা সি আছে, তাহলে প্রতিটা ইনপুট টার্মিনালে ক্যাপাসিট্যান্স হবে 6C প্লাস সি মানে 7C। ওকে, দেন এখানে একটা ডিফিউশন ক্যাপাসিট্যান্স থাকবে, এখানে একটা ডিফিউশন ক্যাপাসিট্যান্স থাকবে। এখন আউটপুট নোডে যদি আমরা দেখি, আউটপুট আউটপুট নোড থেকে কাকে কাকে দেখা যাচ্ছে, আউটপুট নোড থেকে এই একটা 6C কে দেখা যাচ্ছে, দেন এই পুরোটাই কিন্তু আমাদের আউটপুট নোড, তাই না? এখান থেকে হচ্ছে একটা সি কে দেখা যাচ্ছে, একটা সি কে দেখা যাচ্ছে, দুইটা তিনটা সি কে দেখা যাচ্ছে। ওকে, সো আউটপুট নোড থেকে আমরা টোটাল কি কি দেখতে পাচ্ছি, একটা 6C, দেন তিনটা শুধু সি, তাহলে টোটাল 9C। তাহলে আউটপুট নোডে আসবে টোটাল 9C। তাহলে এখন যদি আমরা আরসি মডেলটাতে যাই তাহলে কি হবে, আরসি মডেলটাতে যাওয়ার সময় আমরা মসফেট গুলাকে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিব আর ক্যাপাসিট্যান্স গুলাকে লিখে দিব, ঠিক আছে? তাহলে মসফেট গুলাকে যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিই তাহলে এরকম সামথিং আসবে, তিনটা রেজিস্ট্যান্স, তিনটা পিমস এর জন্য, দেন হচ্ছে তিনটা প্যারালাল রেজিস্ট্যান্স, তিনটা এনমস এর জন্য। রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কি হবে, এনমস এর গুলো আসবে আর বাই কে এন, কে এন হচ্ছে 1, সো এগুলো হচ্ছে আরই হবে। আর পিমস এর জন্য কি হবে, 2r বাই কেপি, সো কেপি এর ভ্যালু হচ্ছে 6, সো 2r বাই 6, সো এটা হয়ে যাবে r বাই 3। তাহলে প্রত্যেকটা পিমস এর রেজিস্ট্যান্স হচ্ছে r বাই 3 আর প্রত্যেকটা এনমস এর রেজিস্ট্যান্স হচ্ছে r, তাহলে r বাই 3, r বাই 3, r বাই 3, আর এরা হচ্ছে প্রত্যেকে r। দেন ইনপুট টার্মিনাল গুলাতে কি বলছিলাম, ইনপুট টার্মিনাল পিমস বা এনমস যে কোনো একটা সাইডে দেখালেই হয়, ইনপুট টার্মিনালে হচ্ছে 7C করে এক একটা ক্যাপাসিট্যান্স আসবে। ওকে, আর হচ্ছে এখান থেকে একটা টার্মিনাল গুলো কিন্তু গিয়ে এখানেও আছে, বাট ওটা না দেখালেও চলবে। আর কি কি ছিল, এখানে ডিফিউশন ক্যাপাসিট্যান্স ছিল দুইটা, কত কত ছিল ভ্যালুগুলো, 6C, 6C, এখানেও 6C। দেন আউটপুট নোডে কি ছিল, আউটপুট নোডে ছিল আমাদের একটা 9C ভ্যালু ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? সো এখান থেকে আমরা সবগুলা ক্যাপাসিট্যান্স দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের যে আরসি ডিলে মডেলের আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে গেলাম। এখন তারপরে কোয়েশ্চেনে কি বলছে যে ক্যালকুলেট সবগুলা টাইপের ডিলে for the circuit if the output is driving each number of two input NAND gates as its load. ওকে, তাহলে এখন আমাদের লোড হিসেবে আছে each number of two input NAND gates, তো তার মানে আমাদের একটা NAND গেটের জন্য ইনপুট ক্যাপাসিট্যান্স কত সেটাও বের করা লাগবে, দেন সেটাকে হচ্ছে আউটপুটে এনে অ্যাড করে দিতে হবে। ওকে, এখন কিন্তু আমাদের এই ইনপুট গুলোর আর কাজ নাই, সো এগুলোকে আমরা মুছে দিলাম। তাহলে আমরা যদি পাশে ছোট করে একটা টু ইনপুট NAND গেটের জন্য যদি দেখি, টু ইনপুট NAND গেট কিরকম হবে, পিমস দুইটা প্যারালালি, দেন এনমস দুইটা সিরিজ। ওকে, তাহলে এরকম যদি হয়, এটা হচ্ছে আউটপুট, তাহলে ফল টাইম রেজিস্ট্যান্স রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়াল হবে, তার ফল টাইম রেজিস্ট্যান্স হচ্ছে দুইটার মধ্যে দিয়েই ফ্লো করতে হবে, সো 2 টাইমস r বাই kn ইকুয়ালস r, সো kn আসবে 2, এটা হচ্ছে 2, এটাও 2। দেন রাইজ টাইম রেজিস্ট্যান্স কি হবে, যে কোনো একটার মধ্যে দিয়ে ফ্লো করলেই হচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্স্ট কেসটা, সো ওয়ার্স্ট কেস হচ্ছে একটার মধ্যে দিয়ে ফ্লো করবে আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে 2r বাই kp, সো এখান থেকেও kp আসে 2। ওকে, সো kn kp 2 হয়ে গেল। তাহলে এখন ক্যাপাসিট্যান্স গুলা কোথায় কোথায় কিরকম থাকে, গেটের গুলা চিন্তা করলেই হচ্ছে, সো একটা লেটস সে এটাই a ইনপুট, এটাই b ইনপুট, তাহলে এখানে থাকবে একটা কত 2, 2c, আর এখানে থাকবে আরেকটা 2c। ওকে, তাহলে এ টোটাল এই এ গেটের জন্য 2c আর 2c প্যারালালি যোগ হয়ে 4c হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা NAND গেটে মানে আমাদের যেটা আছে যে একটা 3 ইনপুট NOR গেট, সেটা ড্রাইভ করবে n নাম্বার অফ 2 ইনপুট
ন্যান্ড গেটকে, এরকম এরকম এইচ নাম্বার অফ টু ইনপুট ন্যান্ড গেটকে সে ড্রাইভ করবে। তাহলে নরের জন্য নিজস্ব এখানে আছে 9C, আর প্রত্যেকটা টু ইনপুট ন্যান্ডের জন্য 4C করে ক্যাপাসিটেন্স গুলো আসবে এখানে। ওকে, সো তাহলে এইচ নাম্বার অফ 4C যোগ হয়ে যাবে এই আউটপুট ক্যাপাসিটেন্সটার সাথে, 4HC। ওকে, তাহলে আমাদের এই মডিফিকেশনটা হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা ডিলে বের করব। ওকে, সো চারটা টাইপের ডিলে আছে। সো চারটা টাইপের ডিলের জন্য আমাদের ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, রাইজ, ফল এগুলো চিন্তা করা লাগবে। তাহলে দেখি আমরা কি কি হয়। সো আমরা শুরুতে লেটসে TPDF এটা দেখব। ওকে, সো ফলের জন্য প্রপাগেশন ডিলে। এখন ফল মানে কি, এই যে নিচের নিচের পোর্শন দিয়ে ফল করবে। এখন নিচের পোর্শন দিয়ে যদি ফল করে তাহলে ওয়ার্স্ট কেস, প্রপাগেশন ডিলে মানে তো হচ্ছে ওয়ার্স্ট কেসটা কনসিডার করার জন্য বলা হয়েছে। সো ওয়ার্স্ট কেস যদি আমরা কনসিডার করি তাহলে কি হবে, যে এই যে ক্যাপাসিটেন্সটা আছে, আউটপুট নোডের যে ক্যাপাসিটেন্সটা আছে সেটা ওয়ার্স্ট কেস মানে হচ্ছে জাস্ট একটা পাথ দিয়ে, তার জন্য তো তিনটা পাথ আছে ফ্লো করার, বাট জাস্ট একটা পাথ দিয়ে ফ্লো করবে। ওকে, সো একটা পাথ দিয়ে যদি ডিসচার্জ করে তাহলে লেটস সে এরকম যদি হয়, এটা এরকম দিয়ে এসে এইভাবে ডিসচার্জ করে যাবে। ঠিক আছে, সো এই একটা পাথে যদি অন থাকতে হয় তাহলে বাকি ইনপুট গুলাকে 0 হতে হবে আর তাকে 1 হতে হবে। Okay? তাহলে এখন এটার জন্য আমরা যদি ডিলেটা লিখি 9C প্লাস 4HC, সেটা ডিসচার্জ করছে জাস্ট একটা আর এর মাধ্যমে। ওকে, হয়ে গেল। এখন যেহেতু এটা ওয়ার্স্ট কেস তাহলে ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলোও কনসিডারেশনে আসবে। ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো সেম আর এর মধ্যে দিয়ে যে গ্রাউন্ডে হচ্ছে ডিসচার্জ করবে। ওকে, সো এই জন্য এই যে 001 এটা কিন্তু অনেকভাবে হতে পারে। এটা হচ্ছে 010 এভাবেও হতে পারে, 001 এভাবেও হতে পারে, 100 এভাবেও হতে পারে, তাই না? সো এর মধ্যে আমরা ওই কেসটাই নিব যেটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস। ঠিক আছে, ওয়ার্স্ট কেস মানে কি, জিরো, পিমস এর জন্য 0 থাকা মানে কি অন। সো ওয়ার্স্ট কেস কিন্তু এটা হয় যে আমাদের এই দুইটা অন আছে, তাহলে এই ক্যাপাসিটারটাও ডিসচার্জ করবে, এই ক্যাপাসিটারটাও ডিসচার্জ করবে। ঠিক আছে, সো অতভাবে চিন্তা না করলেও হবে, ডাইরেক্ট আপনারা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারেন যে যে দুইটা ডিফিউশন ক্যাপাসিটেন্স আছে ওই দুইটাই ডিসচার্জ করে ফেলবে। ঠিক আছে, তাহলে এরা কোন পথে ডিসচার্জ করবে, এই যে এখানে যে 6C আছে সে এই একটা R3 এর মধ্যে দিয়ে যে এই আর এর মধ্যে দিয়ে যে গ্রাউন্ডে ডিসচার্জ করবে। সো তার জন্য কি আসতেছে 6 টাইমস C, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স, আর সে ডিসচার্জ হচ্ছে R/3 এবং আর এর মধ্যে দিয়ে। ঠিক আছে, কিন্তু এখানে R/3 রেজিস্ট্যান্সটা আমরা নিব না, কারণ কি বলছিলাম যে আমরা যখন ডিফিউশন ক্যাপাসিটেন্সের ডিলেগুলো কনসিডার করব তখন রাইজ টাইমের জন্য ভিডিডি থেকে আউটপুট নোডে যে রেজিস্ট্যান্স আছে সেগুলো নিব, আর ফল টাইমের জন্য আউটপুট থেকে গ্রাউন্ড পর্যন্ত যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোকে নিব, বাকিগুলোকে নিব না। তো এখানে যেহেতু আমরা ফল টাইম কনসিডার করতেছি তাহলে আমরা ভিডিডি টু গ্রাউন্ডের মধ্যে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোকে নিব। ঠিক আছে, তাহলে এখানে R3 যেটা সেটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে 6C উপরের যেটা আছে সেটা আবার ডিসচার্জ করবে এই পথ দিয়ে। এই পথ দিয়ে ডিসচার্জ করলে তার জন্য কি কি আসতেছে, একটা R/3, আর একটা R/3, দেন আরেকটা আর। এখন আবার ওই শুরুর দুইটা R/3 কিন্তু আউটপুট আর এই যে আউটপুট আর গ্রাউন্ড এইটুকু পথের মধ্যে কিন্তু নাই। ঠিক আছে, যেহেতু এইটুকু পথের মধ্যে নাই ওর দুটা, সো এদেরকে বাদ দিয়ে দিই, শুধু আটটা থাকবে। তাহলে এখন যদি সিম্পলিফাই করি তাহলে কি আসে, 9RC, 6RC, 6RC, সো এটা হয়ে যায় 21RC প্লাস 4HRC। তাহলে এটা হচ্ছে আমাদের ফল টাইম প্রপাগেশন ডিলে। এখন ফল টাইম কন্টামিনেশন ডিলে যদি করি তাহলে কি হবে, আমাদের বেস্ট কেসটা নিতে হবে। বেস্ট কেস মানে কি, তিনটা তিনটা দিয়েই ফ্লো করবে। ঠিক আছে, তিনটা দিয়ে ডিসচার্জটা হবে আমাদের। সো তিনটা দিয়ে যদি আমাদের ডিসচার্জ হয় তাহলে এই যে এটা এখান থেকে এসে এই মাধ্যমেও ডিসচার্জ করবে, এটার মধ্যে দিয়েও ডিসচার্জ করবে, আবার এটার মধ্যে দিয়েও ডিসচার্জ করবে। ওকে, সো তখন হচ্ছে ইনপুট কম্বিনেশনটা এরকম হয়ে যাবে যে তিনটাকেই অন থাকতে হচ্ছে, সো তিনটাকেই 1 থাকবে,
এই তিনটা 1 থাকলে এখানে কিন্তু তিনটেই অফ থাকবে, তাই না? সো এই তিনটা অফ থাকলে কিন্তু ওই যে আহ, আমাদের যে প্যারাসিটিক যে ক্যাপাসিটেন্স বা ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো কিন্তু এখন আর ডিসচার্জ করতে পারবে না, সো ওদেরকে আমাদের আর কনসিডার করা লাগতেছে না। সো এই জন্যই আমরা যখন কন্টামিনেশন ডিলে বের করবো তখন আর ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলোকে কনসিডারেশনে আনবো না। সো কন্টামিনেশন ডিলের জন্য মেইন যে আমাদের 9C প্লাস 4HC সেটাই আছে, সেটাই ডিসচার্জ করবে কার মধ্যে দিয়ে? তিনটা প্যারালাল আর এর মধ্যে দিয়ে। সো তিনটা প্যারালাল আর এর রেজিস্ট্যান্স কি হয়? এরকম সামথিং R/3 হয় বেসিক্যালি। সো এটা যদি বসাই তাহলে R/3 করলে আসবে 3RC আর 4HRC ডিভাইডেড বাই 3, এটা আসলো। সো এটা হয়ে গেছে আমাদের ফলিং এর কন্টামিনেশন ডিলে। ওকে, এখন হচ্ছে রাইজ। রাইজের জন্য কি করবো আমরা? পুল আপ নেটওয়ার্কটা চিন্তা করব। সো পুল আপ নেটওয়ার্কটা যদি চিন্তা করি তাহলে এখানে কি হচ্ছে, আহ, একটা পাথই আছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আউটপুট নোডটাকে চার্জ করার জন্য, তাহলে এই পথ দিয়ে চার্জিংটা হবে, ঠিক আছে? এখন এই পথ দিয়ে চার্জিং করার জন্য বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসে দুই রকম টাইপের সিনারিও আসে। তাহলে আমরা যদি হচ্ছে ওয়ার্স্ট কেসটা দেখি, প্রোপাগেশন দিলে, তাহলে ওয়ার্স্ট কেস মানে কি, সেটা আউটপুট বা ওয়াই নোটটাকে তো চার্জ করবেই, সাথে 6C নামের যে দুইটা ডিফিউশন ক্যাপাসিট্যান্স আছে এদেরকেও চার্জ করবে, ঠিক আছে? তো এদেরকে চার্জ করবে কিরকম ভাবে? একটাকে চার্জ করবে এই যে R3 হয়ে এভাবে, আর আরেকটাকে চার্জ হবে শুধু একটা R3 দিয়ে, এভাবে। তাহলে এখন যদি ক্যাপাসিট্যান্স গুলো লিখি, মেইনলি আমরা ওয়াই নোডের যে 9C প্লাস 4HC এটাকে চার্জ করতে চাই, তাহলে এটা চার্জ হবে তিনটা R/3 এর মধ্যে দিয়ে ফ্লো হয়। সো R/3 প্লাস R/3 প্লাস R/3, ওকে, এটা হলো। এখন তারপরে এই যে মাঝখানে যে 6C সেটাকে চার্জ করতেছে কিসের মধ্যে দিয়ে? আর দুইটা R/3 এর মধ্যে দিয়ে, ঠিক আছে? এখন এই দুইটা R/3 কিন্তু এখন কি আমরা রাইস টাইম নিয়ে কনসার্ট। সো রাইস টাইম মানে হচ্ছে VDD টু আউটপুট নোড। সো এই দুইটা R3 কিন্তু ভিডিডি থেকে আউটপুট নোড এইটুকু পথের মধ্যে পড়তেছে। সো এই দুইটাকেই আমরা এখন কনসিডার করব, ওকে? আচ্ছা, কাউকে বাদ দেওয়া লাগবে না আর কি। এখন লাস্টলি আরেকটা 6C যেটা আছে সেটা হচ্ছে এই R3 এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। এই R3 আবার ভিডিডি টু আউটপুট নোডের মধ্যে পথেই পড়ে। সো এটাকেও আমরা হচ্ছে কনসিডার করব, এটা হচ্ছে জাস্ট একটা R/3। তো এখন এটাকে যদি সিম্পলিফাই করি কি আসবে? এটা হচ্ছে আর হয়ে যাবে 9RC, দেন হচ্ছে 4RC, 13RC হয়ে গেল, আর 2RC, সো 15RC। ওকে, সো এখানে আসবে 15RC আর 4HRC। ওকে, দেন লাস্টলি কি করতে হবে? কন্টামিনেশন দিলে রাইস টাইমের জন্য। সো কন্টামিনেশন দিলে যেহেতু সিরিজে আছে সবাই একই পাথ দিয়ে ফ্লো করবে, বাট কন্টামিনেশন দিলেতে কি হবে, আমরা ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলোকে অলরেডি চার্জড হিসেবে ধরে নিব, ঠিক আছে? সো এরা আর থাকবে না, জাস্ট হচ্ছে আমাদের আউটপুট নোডটাকেই চার্জ করতে হবে। সো আউটপুট নোডটাকে চার্জ করার জন্য 9C প্লাস 4HC টাইমস এই যে তিনটা R/3। সো এটা হয়ে যায় 9RC প্লাস 4HRC। ওকে, তাহলে এভাবে হচ্ছে আমরা চারটা টাইপের ডিলে বের করে ফেললাম। এখন এটা ডান। দেন হচ্ছে চারে বলছে আইডেন্টিফাই দ্য প্যারাসাইটিক এন্ড এফোর্ট ডিলে ফ্রম দ্য পিডিএফ। পিডিএফ মানে হচ্ছে প্রপাগেশন ডিলে, ফলিং প্রপাগেশন ডিলে। তো এইচ সহ যেটা সেটা হচ্ছে এফোর্ট ডিলে, আর এই ছাড়া যেটা সেটা হচ্ছে প্রপাগেশন ডিলে, সরি প্যারাসাইটিক ডিলে। ওকে, তারপরে লাস্টলি বললো যে ফর ল্যামডা ইকুয়ালস 10 nanometer, if r equals এত, c equals এত, find the values of the delays whose expressions is found in c, take h equals 5। ওকে, তাহলে এখন আমাদের h বলা আছে 5, r হচ্ছে, আচ্ছা তার আগে উইথটা লাগবে। সো ল্যামডা হচ্ছে 10 ন্যানোমিটার, তাহলে l হবে 2 ল্যামডা বা 20 ন্যানোমিটার, উইথ হবে 4 ল্যামডা বা 40 ন্যানোমিটার বা 0.04 মাইক্রোমিটার। সো
সো আর বলা আছে এখানে 5 কিলো মাইক্রোমিটার, সেটাকে আমরা ডিভাইড করব 0.04 মাইক্রোমিটার দিয়ে, সেটা হয়ে যাবে 125 কিলো। সি কি হয়ে যাবে? সি হয়ে যাবে, হ্যাঁ বলা আছে 20 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। সো এটাকে আমরা মাল্টিপ্লাই করব উইথ দিয়ে। উইথটা কিন্তু হচ্ছে একটা জাস্ট একটা ট্রানজিস্টার, একটা ইউনিট ট্রানজিস্টারের যে উইথটা, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল সবগুলা পিমস আর এনমসের কিন্তু উইথ তখন ডিফারেন্ট হয়ে যাবে, বাট এখানে আমরা ইউনিট যে উইথ আছে সেটা কনসিডার করি। সো এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0.8 ফেমটোফ্যারাড। ওকে, তাহলে আমরা আর পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা ডিলে গুলোকে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? লেটস সে আমরা যদি টিপিডিএফটাকে বের করতে চাই, সো টিপিডিএফ ছিল 21 আরসি 4H আরসি। সো এইচে আমরা এখন বসাবো 5, আর এ বসাবো 125 কিলো, সো কিলো মানে হচ্ছে 10⁻³ দেন সি তে বসাবো এখন 0.8 ফেমটোফ্যারাড, ফেমটো মানে হচ্ছে 10⁻⁻15। সো এটুকু যদি বসাই যদি ক্যালকুলেট করি কত আসে দেখি, 21 টাইমস 125, সো এটা আসা হচ্ছে, এগুলা যদি এইভাবে ভ্যালু বসান তাহলে আসবে 4.1 ইন্টু 10⁻⁹। ডিলে তো হচ্ছে সেকেন্ড, বেসিক্যালি ডিলে ইউনিট সেকেন্ড, সো এটা হচ্ছে এত সেকেন্ড, সো 10⁹ কে লিখা যায় 4.1 ন্যানো সেকেন্ড। ওকে, সো সিমিলারলি এই ভ্যালুগুলো বসায় আপনার হচ্ছে টিপিডিআর, টিসিডিএফ, টিসিডিআর এই সবগুলা ভ্যালুই বের করতে পারে, ঠিক আছে? এটা আসবে আই গেস 3.5 ন্যানো সেকেন্ড, এটা আসবে 0.967 ন্যানো সেকেন্ড, আর এটা আসবে 2.9 ন্যানো সেকেন্ড। সো এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে মিলাই নেবেন যে ঠিকঠাক আসতেছে কিনা। ওকে, সো এটা হচ্ছে আমরা দেখলাম একটা 3 ইনপুট নর গেট যে ড্রাইভ করতেছে, এটা হচ্ছে ড্রাইভার আমাদের, আর সে ড্রাইভ করতেছে এইচ নাম্বার অফ 2 ইনপুট ন্যান্ড গেটকে, ঠিক আছে? সো এইচ নাম্বার, এইচ হচ্ছে আমরা পরে গিয়ে দেখছি 5, বাট হচ্ছে আগে এইচ হিসেবে ধরে নিই আমরা প্রত্যেকটা ডিলের এক্সপ্রেশন গুলো বের করতে পারি। সো আই গেস এটা বুঝা গেছে। এখন হচ্ছে আমরা এরকম কনভেনশনাল কোনো গেট ছাড়া অন্য কোনো একটা লজিক এক্সপ্রেশন দিয়ে যদি বের করতে দেয় তাহলে কি করতে হবে সেটা একটু দেখি। সো তার জন্য এখানে আরেকটা এক্সাম্পল আছে। সো এই এক্সাম্পলটা যদি দেখি একটু, এখানে বলা আছে যে ড্র দ্য সিমস লেভেল সার্কিট টু ইমপ্লিমেন্ট দ্য ফলোইং এফ ইকুয়ালস এ বি অর সি ডি নট। ওকে, সো তারপর বলছে যে এটার আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে এন্ড অল। তো এটা হচ্ছে ডাইরেক্ট এরকম বলেও দিতে পারে, অথবা ট্রুথ টেবিল দিয়েও দিতে পারে, অথবা কোনো প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে দিতে পারে যেখান থেকে এটা বিল্ড আপ করা লাগবে। সো এভাবে যদি করতে হয় তাহলে কি করতে হবে, শুরুতে আমাদের সিমস সার্কিটটা ড্র করতে হবে। সো এটার সিমস সার্কিটটা কিরকম হবে, এ আর বি পুল ডাউন নেটওয়ার্কে এ আর বি সিরিজে থাকবে, সি আর ডি সিরিজে থাকবে, দেন দুইটা প্যারালালি থাকবে। পুল আপে হচ্ছে তার উল্টাটা থাকবে, এ আর বি প্যারালালি, সি আর ডি প্যারালালি, দেন দুইটা সিরিজ। আমরা হচ্ছে আঁকি শুরু থেকে, এখানে লেটস সে ভিডিডি আছে, সো ভিডিডি থেকে এআরবি হচ্ছে প্যারালালি থাকবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দেন তার সাথে সিরিজে থাকবে আবার একটা প্যারালাল কম্বিনেশন সি আর ডি এর, সি ডি, দেন পুল ডাউন নেটওয়ার্কে যে কি হবে এ আর বি সিরিজে থাকবে, এ বি সিরিজে থাকলো। সিমিলারলি ওইদিকে হচ্ছে সি আর ডি সিরিজে থাকবে,
থেকে হচ্ছে গ্রাউন্ড পর্যন্ত চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের সিমোস সার্কিটটা। এখন সিমোস সার্কিট আগার পরে আমাদের আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটে যাওয়ার জন্য ফার্স্ট কি কাজটা কি হয়, যে আমরা হচ্ছে উইথের যে কোফিশিয়েন্ট গুলো আছে সেগুলো বের করে নেব। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করে নেব, যে আমরা ধরে নেব ইফেক্টিভ রাইজ এন্ড ফল রেজিস্ট্যান্স আর ইকুয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট নোডটা। ওকে, সো এই আউটপুট নোডটাকে ধরে নিয়ে আমরা যদি এখন রাইজ টাইম আর ফল টাইম এই রেজিস্ট্যান্স গুলো চিন্তা করি, তাহলে ফল টাইম ফল টাইমের জন্য দুইটা পাথ আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ওকে, সো ওয়ার্স্ট কেস কি হবে, জাস্ট একটা পাথ দিয়ে ফ্লো করবে। সো একটা পাথ দিয়ে যদি ফল করে, তাহলে একটা পাথে কি আছে, দুইটা এনমস আছে। সো দুইটা এনমস এর রেজিস্ট্যান্স, একটা এনমস এর রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই কে, এটা সমান আর হবে। সো কে এর ভ্যালু বেসিক্যালি আসে 2। ওকে, সিমিলারলি রাইজ টাইম রেজিস্ট্যান্স কি হবে, আইদার সে এই মানে এই দুইটা পাথই হচ্ছে কন্ট্যাক্ট করা লাগবে, বাট এই দুইটা পাথ হচ্ছে এট এ টাইম একটা দিয়ে ফ্লো করতে পারে, সেটাই হবে আমাদের ওয়ার্স্ট কেস। লেটস সে এটার মধ্যে দিয়ে ফ্লো করলো, দেন এটার মধ্যে দিয়ে ফ্লো করে সে চার্জ করলো, অথবা এটা হয়ে চার্জ করলো, অথবা এটা 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 এটা, এরকম চারটা কেস পসিবল। যাই হোক, যেই কেসে হোক না কেন, সেটাতে কি করতেছে, এট আ টাইম দুইটা পিমস কন্ট্যাক্ট করতেছে। সো দুইটা পিমসের রেজিস্ট্যান্স, এখান থেকে কেপি আসে 4। ওকে, এখানে কিন্তু আমরা ধরে নিছি মিউ এন সমান 2 মিউ পি, যেহেতু কিছু বলা নাই। কিছু বলা থাকলে হচ্ছে আমরা ওই রকম ভাবে লিখতাম আর কি। ওকে, সো কে এন কেপি পেয়ে গেলাম। এখন এদের ইয়েগুলো বসিয়ে দিই আমরা, উইথ গুলা। এরা হচ্ছে প্রত্যেকে 4 আর এরা হচ্ছে প্রত্যেকে 2। ওকে, আচ্ছা, এটুক গেল। এখন হচ্ছে আমরা কি করব, যে এখন আমরা ক্যাপাসিটর গুলা বসাবো, ক্যাপাসিটেন্স গুলা বসায় হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা বের করব। ঠিক আছে, সো ক্যাপাসিটেন্স গুলা কি কি আসে, গেটে আসে। সো এখানে আসবে গেটে 4C। কোনটা ভিডিডি তে যাচ্ছে কোনটা গ্রাউন্ডে যাচ্ছে ওগুলো আপনারা নিজে থেকে ধরে নেবেন, আমি আর এখানে কিছু লিখতেছি না, মানে কমপ্লেক্সিটি এড়ানোর জন্য। পিমস এর গুলা ভিডিডি তে যায় আর এনমস এর গুলা গ্রাউন্ডে যায়। সেখানে সবগুলাতে 4C থাকবে গেটে। সিমিলারলি এনমস এ থাকবে 2C করে এক একটা। দেন ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলা পিএমওস এর উপরের গুলা নেওয়া লাগবে না, এই যে এখান থেকে যেগুলা লাগবে ওগুলা নেওয়া লাগবে না, কারণ ওগুলা ভিডিতে যায় শর্ট হয়ে যায়। এখানের গুলা লাগবে। সো এখানে আছে হচ্ছে একটা 4C, এখানে একটা 4C। ওকে, সিমিলারলি এখানে থাকবে আরেকটা 4C, এখানে থাকবে আবার আরেকটা 4C, এখানেও 4C 4C। ওকে, থাকলো। এখন এনমস পার্টে যদি আসি, এনমস এর এই নিচের গুলা থাকবে না, কারণ এরা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাচ্ছে। এই দুইটা টার্মিনাল যেহেতু একসাথে লাগানো আছে, সো এই দুইটা মিলে একটাই আসবে 2C। সিমিলারলি এই দুইটা একসাথে লাগানো আছে, সো এই দুইটা থেকে একটাই আসবে 2C। এদের থেকে আবার ডিফারেন্ট ডিফারেন্ট আসবে, এখান থেকে আসবে হচ্ছে 2C, এখান থেকেও আসবে 2C। সো এই ক্যাপাসিটর গুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্কিটে থাকবে বা কাজ করবে। এখন যদি হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স গুলো দেখতে চাই, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স গুলো কোথায় কোথায় কি থাকে, যদি হচ্ছে আমরা এই আউটপুট টার্মিনালটাতে দেখতে চাই, আউটপুট টার্মিনালটাতে কি কি আছে কানেক্টেড। আউটপুট টার্মিনালের এখান থেকে দেখা যায় এই যে এই পুরোটাই কিন্তু আউটপুট টার্মিনাল, তাই না? সো এই পুরোটার সাথে কানেক্টেড আছে এখানে এই একটা 4C 4C 2C 2C। তাহলে কত হচ্ছে, সি আউট হচ্ছে 4C প্লাস 4C প্লাস 2C প্লাস 2C, এটা হয়ে যাচ্ছে 12C। ওকে, তাহলে আমাদের আউটপুট টার্মিনাল আসবে 12C ক্যাপাসিটেন্স। ওকে, আর ইনপুট টার্মিনালে কি আসবে, ইনপুট টার্মিনালে কিন্তু এক একটা ইনপুট, যেমন এ এ হচ্ছে এখানে একটা আছে এখানেও একটা আছে। সো এই এর সাথে 4C আছে আর 2C আছে। সো ইনপুট ক্যাপাসিটেন্স হয়ে যাবে 4C আর 2C যোগ করে যেটা হয় 6C।
এটা আমাদের ডিলে বের করার সময় লাগে না, বাট যেহেতু আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট চাইছে, সো ওখানে হচ্ছে এটা আগে লাগবে আর কি। সো এরা হলো, দেন হচ্ছে ডিফিশিয়েন্ট ক্যাপাসিটেন্স গুলো, মাঝখানে কিছু ডিফিশিয়েন্ট ক্যাপাসিটেন্স আছে, যেমন এই পয়েন্টে, এই পয়েন্টে কত হয় ডিফিশিয়েন্ট ক্যাপাসিটেন্স, এই পয়েন্ট মানে কিন্তু এই পুরাটা। So, এই পুরাটাতে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, সো চারটা ফোর্সই আছে। সো একটা ডিফিশিয়েন্ট ক্যাপাসিটেন্স হবে যেটা হয়ে যাবে চারটা ফোর্সি এর যোগফল, সো 16C। ওকে, এদিকে আর কোনো ডিফিশিয়েন্ট ক্যাপাসিটেন্স নাই, বাকিগুলো হচ্ছে সব গেট ক্যাপাসিটেন্স। সো এই তিনটা ক্যাপাসিটেন্স আমাদের আগা লাগবে। একটা হচ্ছে আউটপুট টার্মিনালে, আচ্ছা এখানে আছে আবার ডিফিশিয়েন্ট ক্যাপাসিটেন্স, এখানে একটা 2C আছে, এখানে একটা 2C আছে, এরা এরকমই থাকবে আর কি বেসিক্যালি, এরা তো আর একসাথে কোনো নোডে অ্যাড হচ্ছে না। সো এখানে একটা 2C আসবে, এখানে আর একটা 2C আসবে। সো এই ক্যাপাসিটেন্স গুলো আমাদের আগা লাগবে। আর এখন আমরা আরসি মডেলে যাওয়ার সময় ট্রানজিস্টর গুলাকে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তো তাইলে এখন যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এখানে আসবে একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি, দেন আবার দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি, আর পিমস এনমস পার্টে আসবে দুইটা সিরিজ হয়ে প্যারালাল। হয়ে গেল। এখন রেজিস্ট্যান্স গুলো কি কি আসবে, পিমস এর উইথ ছিল 4 আর এনমস এর উইথ ছিল 2, সো পিমস এর রেজিস্ট্যান্স গুলো হবে 2R/kp, R/2, আর এনমস এর রেজিস্ট্যান্স গুলো হবে R/kn, kn ছিল 2, সো এটা হচ্ছে R/2। তাহলে এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সই হবে R/2 করে, R/2, R/2। ওকে, সো আমরা রেজিস্ট্যান্স গুলো এঁকে নিলাম। এখন ক্যাপাসিটেন্স গুলো কি কি ছিল, প্রত্যেকটা ইনপুট টার্মিনালে কিন্তু আমাদের একটা করে গেট ক্যাপাসিটেন্স থাকে। So, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, দুইটা এ মিলে হচ্ছে একটা 6C ক্যাপাসিটেন্স আসবে, এটা আমরা দেখলাম একটু আগে, এই যে এটা। সো এটা আঁকলেও চলবে, না আঁকলেও চলবে, বাট হচ্ছে যেহেতু আরসি মডেল বলছে, সো এটা আর কি মাথায় রাখা লাগবে যে এখানে একটা গেট ক্যাপাসিটেন্স আসে, বাট এটা যেহেতু সার্কিট থেকে ডিটাচড থাকে, সো ডিলে ক্যালকুলেশনের সময় এটা আসবে না আর কি। ওকে, সো ডিলে ক্যালকুলেশনের সময় কারা আসবে, এই যে আউটপুট নোড, এখান থেকে আমরা দেখলাম যে 9C আসে। আর ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো, এই নোডে একটা ডিফিউশন ক্যাপাসিটেন্স থাকে 16C, এখানে থাকে একটা 2C, এখানে থাকে আরেকটা 2C। সো এই ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো আমাদের ডিলে ক্যালকুলেশনে কাজে লাগতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের যে, আচ্ছা এটা 9C না, সরি এটা 12C ছিল, এই যে 12C। সো এটা হচ্ছে আমাদের আরসি ইকুইভ্যালেন্ট মডেল হয়ে গেল। ওকে, বি এর আনসারটা। এখন সি তে বলছে estimate a delay gula for the circuit if the output is loaded with h identical 3 input NAND gates. Okay, so তার মানে এখন আমাদের লোড হিসেবে আছে h identical 3 input NAND gates. So 3 input NAND gate কিন্তু আমরা আগেই করে আসছিলাম। So ক্লাসে যখন করছিলাম তখন 3 input NAND gate এর একটা টার্মিনালের ইনপুট ক্যাপাসিটেন্স কিন্তু ছিল 5C। ঠিক আছে, 5C কিভাবে, 3 input NAND gate তো, তাহলে ফল টাইমের জন্য কি তিনটা সিরিজে থাকবে, সো 3 ইন্টু আর বাই কেপি, কে এন সমান ছিল হচ্ছে আর, সো কে এন ছিল 3। সিমিলারলি উপর দিয়ে যখন ফ্লো করবে তখন হচ্ছে একটা দিয়ে ফ্লো করবে, সো ওটা ছিল 2R/kp ইকুয়ালস আর, সো কেপি আসে হচ্ছে 2। তো তাহলে ক্যাপাসিটেন্স, ইনপুট ক্যাপাসিটেন্স হবে পিমোস এর জন্য 2C আর এনমোস এর জন্য হবে 3C, সো এই দুটো যোগ হয়ে 5C হয়ে যাচ্ছে। আমাদের জাস্ট ইনপুট ক্যাপাসিটেন্সটা হলেই হয়। সো একটা 3 ইনপুট NAND গেটের, 3 ইনপুট NAND গেট, এটার ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 5C।
সো যদি h নাম্বার অফ থাকে তাহলে এখানে h নাম্বার অফ 5c গুণ হয়ে যাবে, ঠিক আছে, h নাম্বার অফ 5c যোগ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের লোড সহ যে ওয়াই নোডের ক্যাপাসিট্যান্স সেটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা লোড সহ আরসি মডেলটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ডিলে গুলো ক্যালকুলেট করবো, কোন ডিলেটা কিরকম হচ্ছে এরা, ঠিক আছে। সো তাহলে আমরা শুরু করি হচ্ছে পিডিএফ দিয়ে, ফলিং এর জন্য প্রপাগেশন ডিলে। ওকে, সো ফলিং এর ওয়ার্স্ট কেস ডিলেটা ফল করবে কি, সে হচ্ছে এই যে পুল ডাউন নেটওয়ার্ক দিয়ে ফল করবে। এখন ফল করার জন্য কিন্তু দুইটা পাথ আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। সো ওয়ার্স্ট কেস মানে হচ্ছে যে কোনো একটা পাথ দিয়ে ডিসচার্জ করবে, ঠিক আছে। সো যদি জাস্ট একটা পাথ দিয়ে ডিসচার্জ করে, লেটস সে এই পাথটা দিয়ে যদি ডিসচার্জ করে, তাহলে কিরকম হচ্ছে, আগে আরেকবার এই ক্যাপাসিটেন্সটা এখান থেকে এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে হয়ে এখানে ফল করবে, ঠিক আছে। তাহলে এটার জন্য কি কি আসতেছে, 12c প্লাস 5hc এই জিনিসটা ডিসচার্জ করছে দুইটা r/2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। সো দুইটা r/2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এটা ডিসচার্জ করলো, ফাইন। এখন যেহেতু ওয়ার্স্ট কেস, তাহলে বাকিদের কথাও আমাদের চিন্তা করা লাগবে, ঠিক আছে। বাকি যে আমাদের ডিফিউশন ক্যাপাসিট্যান্স গুলো আছে তাদের কথাও আমাদের চিন্তা করা লাগবে। সো এখানে দেখি আমরা, যদি এই পাথটা অন থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটাকে অন থাকা লাগবে, এটাকেও এই এই দুইটা অ্যানমসকে অন থাকা লাগবে, এদেরকে অফ থাকা লাগবে। তার মানে দুইটা হচ্ছে 1 আর দুইটা 0। তাহলে এখানে এরকমটা হতে পারে, এটা 1 1 এটা 0 0। ওকে, সো এরকম যদি কন্ডিশনটা হয় তাহলে কিন্তু এই দুইটা পিমস অন থাকবে, যেহেতু 0 থাকলে পিমস অন থাকে। তাহলে কিন্তু এই যে 16c যেটা আছে সেটাও কিন্তু এই পথ দিয়ে এসে এই দিকে ডিসচার্জ করতে লাগবে, ঠিক আছে। সো এই কেসটাও আমাদের কনসিডার করা লাগবে, কারণ যেহেতু ওয়ার্স্ট কেস, সো আমরা যত আমাদের যেই ইয়েগুলো আছে, যতগুলো আমাদের ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো আছে সবগুলোকেই ডিসচার্জ করার কন্ডিশনটা আমাদের মাথায় রাখা লাগবে, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে আমাদের 12c হলো, দেন 16c যেটা আছে সেটা হচ্ছে এই পথ দিয়ে এসে, ওয়ার্স্ট কেস যেহেতু, সো সেও জাস্ট একটা দিয়ে ফ্লো করবে, ফ্লো করে এসে এই দিকে এসে এই পথ দিয়ে সে আলটিমেটলি এখানে ডিসচার্জ করবে। তাহলে এই 16c এর জন্য কি কি আসতেছে, 16c সে ফল করছে একটা R2 এর মধ্যে দিয়ে, দেন এনমোস্ট পার্টে এসে দুইটা R2 এর মধ্যে দিয়ে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট R2 যেটা সেটা কিন্তু আসবে না, কারণ কি আমরা ফল কনসিডার করছি। ফল মানে হচ্ছে আমরা আউটপুট টু গ্রাউন্ডের মধ্যে যেই সব রেজিস্ট্যান্স আছে সেগুলোকে কনসিডার করব। সো আউটপুট হচ্ছে এখানে, এই নোডটা হচ্ছে আমাদের আউটপুট নোড। আউটপুট থেকে গ্রাউন্ডের মধ্যে কিন্তু এরা আছে, সো এদেরকে রাখবো, আর শুরুর যে R2 আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। সো এই R2টাকে আমরা বাদ দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তারপরে এখানে একটা 2c আছে, সে হচ্ছে এই পাথ দিয়ে ডিসচার্জ করবে। সো এই পাথের কিন্তু পুরাটাই আছে আউটপুট টু গ্রাউন্ড নোডের মধ্যে, সো এটা থাকবে। আচ্ছা, এটা হলো। দেন আরেকটা রেজিস্ট্যান্স, আরেকটা ক্যাপাসিট্যান্স আছে এইখানে, এটা এ পাথ দিয়ে ফ্লো করতো, কিন্তু সে তো ফ্লো আসলে হতেও পারে, লেটস সে এটা যদি 1 থাকে তাহলে এটা ডিসচার্জ করতে পারে, বাট এই রেজিস্ট্যান্সটা কি, এটা কিন্তু আমাদের আউটপুট থেকে গ্রাউন্ড পাথের মধ্যে আসতেছে না, ওকে। সো যেহেতু এটা আসতেছে না, সো এটাকে আমরা বাদ দিয়ে দেব। এভাবে লিখতে পারেন যে এই 2c-টা এই R2 এর মধ্য দিয়ে ফল করতেছে, সো এই R2 এর মধ্য দিয়ে ফল করলে এটা কিন্তু 0 হতে পারে, এটা কিন্তু 1ও হতে পারে, এনিথিং হতে পারে, এই পাথটা অফ থাকলেই হচ্ছে আর কি। সো অত কিছু চিন্তা না করে এইভাবে চিন্তা করতে পারেন যে এই যে 2c-টা রাইট সাইডের যে 2c সেটা ফল করতেছে এই R2 এর মধ্য দিয়ে, ঠিক আছে, এই R2 এর মধ্য দিয়ে। কিন্তু এই R2 কিন্তু আমাদের মেইন যে আউটপুট থেকে গ্রাউন্ড পর্যন্ত যেই পাথটা আছে এই পাথের মধ্যে কিন্তু এই R/2 নোডটা নাই, ঠিক আছে। সো তার জন্য এটাকে আমরা ক্রস করে দেব, সো এটা আলটিমেটলি কনসিডারেশনে আসবে না, ওকে। সো আমরা হচ্ছে যে যে টার্মগুলো আমাদের দরকার সেগুলোকে আমরা হচ্ছে পেয়ে গেলাম,
ওকে, তাহলে এখন হচ্ছে এটাকে সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করলে কি আসবে, r/2 r হয়ে যাবে 12rc, দেন 16rc, দেন শুধু একটা c, তাহলে 28 আর 1, সো এখান থেকে আসবে 12rc, এখান থেকে আসবে 16rc, আর এখান থেকে আসবে শুধু একটা c, তাহলে 18, 28 আর 29, সো 29rc, আর হচ্ছে সাথে 5hrc। ওকে, সো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম TPDF যে জিনিসটা, সেটা প্রপাগেশন দিলে ফল টাইমের জন্য। ওকে, এখন আমরা কন্টামিনেশন দিলে যদি দেখি ফল টাইমের জন্য, তাহলে কি হবে, এই পাতগুলো মুছে দিই। এখন ফল টাইমের জন্য কি হচ্ছে আমাদের, ফল টাইমে কিন্তু কন্টামিনেশন দিলে মানে কি বেস্ট কেস। সো বেস্ট কেস মানে কি, এই যে এটা কিন্তু এই পাথ দিয়েও ডিসচার্জ করবে, আবার এই পাথ দিয়েও ডিসচার্জ করবে, ঠিক আছে, তার মানে সবগুলাই অন থাকবে। সো সবগুলোই যদি অন থাকে, এখানে যদি সবগুলোই অন 1 হয়, তাহলে সবগুলা পিমস অ্যাকচুয়ালি অফ থাকতেছে, সো এটা আর ডিসচার্জ করবে না। ওকে, সিমিলারলি এটাও আমরা ধরে নেব যে সে অলরেডি ডিসচার্জ অবস্থায় আছে, এটাও অলরেডি ডিসচার্জ অবস্থায় আছে, মানে যত ডিফিউশন ক্যাপাসিটেন্স আছে সবগুলোই হচ্ছে এখন আমাদের আগে থেকে ডিসচার্জ অবস্থায় আছে, তাদেরকে আর ডিসচার্জ করা লাগবে না, জাস্ট আউটপুট নোডে যে ক্যাপাসিটেন্সটা আছে সেটাকে ডিসচার্জ করলেই হচ্ছে। ওকে, সো তাহলে এখানে কি আসবে 12c প্লাস 5h c, সে ডিসচার্জ করবে কার মাধ্যমে, দুইটা R2 সিরিজে, দেন তারা প্যারালালি এই কনফিগারেশনের মাধ্যমে, ঠিক আছে। সো এই কনফিগারেশনটা কিরকম হয়, R2 আর R2 সিরিজে, দেন সেটা প্যারালালি আছে আবার R2 আর R2 সিরিজে, এরকম, মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যেভাবে বের করতেন ওই কনসেপ্টটাই আর কি। এখান থেকে আসবে আর, এখান থেকে আসবে আর, দুইটা আর প্যারালালি থাকলে r/2 হয়ে যাবে, ঠিক আছে। সো সিম্পলিফাই করলে যেটা আসবে 6rc প্লাস 5hrc ডিভাইডেড বাই 2। ওকে, এরকম কিছু একটা আসবে। আচ্ছা, সো এটা গেল। এখন হচ্ছে আমরা ফল টাইম ডিলে দুইটাই পেয়ে গেছি, এখন হচ্ছে রাইজ টাইম ডিলে গুলো দেখবো। সো PDR, রাইজিং প্রপাগেশন ডিলে। সো রাইজিং মানে কি, এখন আমরা হচ্ছে পুল আপ নেটওয়ার্কটা নিয়ে দেখবো। সো পুল আপ নেটওয়ার্কের ওয়ার্স্ট কেসটা দেখবো আমরা শুরুতে। সো ওয়ার্স্ট কেসে কি হবে, যে জাস্ট একটা পাত দিয়ে ফ্লো করবে আর কি, ঠিক আছে। সো একটা পাত দিয়ে যদি ফ্লো করে, তাহলে কি হচ্ছে, লেটস সে এরকম একটা পাথ দিয়ে ফ্লো করলো, এরকম পাথ দিয়ে এই নোডটাকে সে চার্জ করবে। ওকে, সো যেহেতু যেহেতু আমাদের এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, সো আমরা এটাকে তো কনসিডার করলামই, 12c প্লাস 5h c, সে চার্জ হবে দুইটা R2 এর মধ্যে দিয়ে, ঠিক আছে। সো একটা R/2 আর একটা R/2, এই দুইটা R/2 এর মধ্যে দিয়ে সে চার্জ হলো। ওকে, এখন ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো তো আমাদের কনসিডার করা লাগবে, যদি আমরা ওয়ার্স্ট কেস চিন্তা করতে চাই, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে 16c আছে, সেটাও চার্জ হবে এই পথ দিয়ে, তো এই পথ দিয়ে 16c চার্জ হবে, তাহলে তার জন্য আমাদের কি লিখতে হবে, 16c তার মধ্যে দিয়ে একটা R/2 এর মধ্যে দিয়ে চার্জ হচ্ছে, ঠিক আছে। আর এই R/2টা কিন্তু VDD2, মানে এখন তো আমরা আরে আসি, সো এটা হচ্ছে VDD2 আউটপুট, এই নোডের মধ্যে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোকে কনসিডার করবো। সো R/2টা কিন্তু এই দুইটা নোডের মধ্যে দিয়ে আছে, সো এটাকে আমরা কনসিডার করলাম। ওকে, এখন হচ্ছে তারপরে আর কি কি আছে, এখানে একটা 2c আছে লেফটে, সো এটা কার কার মাধ্যমে চার্জ হবে, এই R2 মধ্যে দিয়ে হলো এই R2, দেন এখানে এসে এইভাবে চার্জ হবে, ঠিক আছে। সো এভাবে যদি চার্জ হয়, তাহলে তার জন্য কি কি আসতেছে কম্পোনেন্টস গুলা, এটা হচ্ছে 2c, সে চার্জ হচ্ছে উপরে একটা R/2, দেন একটা R/2,
দেন এনমস পার্টে এসে আরেকটা r/2, কিন্তু এই নিচের r/2টা কিন্তু এই যে ভিডিডি টু আউটপুট নোড এই পাথের মধ্যে কিন্তু নাই, ঠিক আছে। তো যেহেতু এই পাথের মধ্যে দিয়ে নাই, সো লাস্টের r/2টা কনসিডারেশনে আসবে না। ওকে, সিমিলারলি এখানে আরেকটা 2c আসে, সেই 2cটাও কি এরকম একটা পাথ দিয়ে ফ্লো করবে, এরকম একটা পাথ দিয়ে চার্জ হবে। সো এরকম একটা পাথ দিয়ে যদি চার্জ হয় তাহলে তার জন্য সিমিলারলি r/2 r/2 তিনটা r/2 আসবে, বাট নিচের r/2টা কিন্তু ওই পথের মধ্যে পড়তেছে না, তো এটাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, সো এভাবে করলে হচ্ছে আমরা রাইজিং এর ওয়ার্স্ট কেস ডিলেটা পেয়ে যাই, ঠিক আছে। সো এটাকে সিম্পলিফাই করলে কিছু একটা আসবে, সিম্পলিফাই করলে দেখবেন আর কি কি আসে। আচ্ছা দেখি আমরা কত আসে, এখানে হচ্ছে আর আসবে, সো 12 RC প্লাস এখানে আসবে হচ্ছে 8 RC, এখানে আবার 2 RC 2 RC, তাহলে 20 RC আর 4, সো 24 RC আর হচ্ছে সাথে 5 HRC। এটা হচ্ছে আমাদের রাইজিং প্রপাগেশন ডিলে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এখন আমাদের রাইজিং কন্টামিনেশন ডিলেটা বের করা লাগবে, TCDR। ওকে, সো TCDR কি হবে আমাদের হচ্ছে বেস্ট কেস যেটা হবে সেটা। সো আমরা এখন আগের পাতগুলো মুছে দিই। সো এখন বেস্ট কেস মানে কি দুইটা দিয়েই সে চার্জ হবে, দুইটা যা যা পসিবল পাথ আছে পুরোটা দিয়েই চার্জ হবে। এখান থেকে সে এই মাধ্যমে ফ্লো করে চার্জ হবে, আবার এটার থ্রুতেও চার্জ হবে এই নোডটা, ঠিক আছে। আর যখন আমরা বেস্ট কেস কনসিডার করি তখন আমরা কিন্তু প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স যেগুলো আছে বা ডিফিউশন ক্যাপাসিটেন্স যেগুলো আছে ওদেরকে চার্জ করার বিষয়গুলো কনসিডার করে নেই, কারণ হচ্ছে আমরা ধরে নিই যে তারা অলরেডি চার্জড অবস্থায় আছে, ঠিক আছে। তারা যদি অলরেডি চার্জড অবস্থায় থাকে তাহলে আমরা যে 12C প্লাস 5HC জাস্ট এইটুকুকে চার্জ করলেই হচ্ছে। এটা চার্জ হচ্ছে কি দুইটা R2 প্যারালাল, দেন আবার দুইটা R2 প্যারালাল, তারা সিরিজে আছে, এইরকম একটা কম্বিনেশনের মধ্যে দিয়ে, ঠিক আছে। তাহলে এখানের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি আসবে r/2 প্যারালাল r/2, এই যে এই দুইটা r/2 প্যারালালই আছে, দেন হচ্ছে আবার r/2 প্যারালালই আছে, এই যে এই দুইটা, দেন এই দুইটা কম্বিনেশন সিরিজে আছে, এটা আর এটা হচ্ছে সিরিজে আছে। সো এই পুরো একটা কম্বিনেশন r/4 প্লাস r/4, তার মানে r/2, এখান থেকে টোটাল r/2 আসবে। সো আলটিমেটলি যে সিম্পলিফাইড ভার্সনটা হবে সেটা হয়ে যাবে r/2, সো 6RC আর 5HRC। আমার ভুল হয়ে থাকতে পারে, চেক করে নেবেন নিজেরা। সো এইভাবে হচ্ছে আমরা এইরকম যে একটা কাস্টম ফাংশন আছে সেটার জন্য কিন্তু এই যে আর কি কিছু চাইছে না চাইলে, সো এরকম একটা কাস্টম ফাংশনের জন্য আমরা ডিলেগুলো বের করতে পারি। সো এটার জন্য কি করা লাগবে, ফাংশনটা যদি ডাইরেক্ট দেয়া থাকে তাহলে তো ভালোই, না হলে হচ্ছে কোনো একটা সিনারিও বা ট্রুথ টেবিল থেকে ফাংশনটা ডিরাইভ করা লাগবে, দেন তার সিমোস সার্কিটটা আঁকতে হবে। সিমোস সার্কিটটা আঁকার পরে হচ্ছে আমাদের কে এন, দেন হচ্ছে কে এন, দেন কেপি, এই ভ্যালুগুলো বের করতে হবে এই কন্ডিশন থেকে, ফল টাইম আর রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়াল, সেই কন্ডিশন থেকে এটা বের করতে হবে। সো এটা বের করার পরে আমরা ক্যাপাসিটেন্স গুলা বসাতে পারবো, কারণ ক্যাপাসিটেন্সটা কি হয় কে এন টাইম সি অথবা কেপি টাইম সি এরকম হয়। সো ক্যাপাসিটেন্স বসে বিভিন্ন পয়েন্টে, যেমন আউটপুট পয়েন্টে কত ক্যাপাসিটেন্স, ইনপুট পয়েন্টে কত ক্যাপাসিটেন্স, ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলো কত, এগুলো বের করবো। দেন হচ্ছে আমরা আরসি মডেলটাতে যাব, আরসি মডেলে যে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স গুলা আর ক্যাপাসিটেন্স গুলা দিয়ে আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবো। আঁকার পরে হচ্ছে আমাদের আউটপুটে কি কি লোড আছে সেটার, যেই লোড আছে সেটার উপর ডিপেন্ড করে আউটপুটের যে লোডের যে ইনপুট ক্যাপাসিটেন্স সেগুলো লাগবে আমার, কারণ ওটা এসে আমাদের এই যে আউটপুট ক্যাপাসিটেন্সের সাথে অ্যাড হবে। ওকে, সো অ্যাড হওয়ার পরে দেন হচ্ছে আমরা ডিলেগুলা বের করব, ফল টাইম ডিলে, রাইজ টাইম ডিলে। সো ফল টাইম ডিলে হোক, রাইজ টাইম ডিলে হোক, যেটাই হোক, যদি প্রপাগেশন
হয় তার মানে ওয়ার্স্ট কেস। সো ওয়ার্স্ট কেসে আমরা মাল্টিপল পাথ থাকলেও একটা পাথ দিয়ে চার্জিং বা ডিসচার্জ হবে, সেটা আমরা লিখবো। এখানে আমি একটু সামারাইজ করে লিখে দিই। রাইজ টাইম হোক আর ফল টাইম হোক, যেটাই হোক, রাইজ টাইম মানে হচ্ছে চার্জিং, আর ফল টাইম মানে হচ্ছে ডিসচার্জিং। ঠিক আছে, চার্জিং মানে কি ভিডিডি টু আউটপুট নোড, আর ডিসচার্জিং মানে হচ্ছে আউটপুট টু গ্রাউন্ড। ওকে, সো রাইজ টাইম হোক আর ফল টাইম হোক, যেটাই হোক, আমাদের প্রপাগেশন ডিলে যদি বলে, সো প্রপাগেশন মানে হচ্ছে ওয়ার্স্ট কেস। সো ওয়ার্স্ট কেসে আমরা কি করব, যদি ইফ মাল্টিপল পাথ অ্যাভেলেবল, তাহলে আমরা যদি মাল্টিপল পাথ অ্যাভেলেবল থাকে তাহলে ওয়ার্স্ট কেসে আমরা জাস্ট একটা পাথ নিব, টেক ওয়ান পাথ। ওকে, আর কি কি করতে হবে আমাদের, কনসিডার ডিফিউশন ক্যাপাসিটেন্স অলসো। ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলোকে চার্জ করার জন্য আর ডিসচার্জ করার জন্য কি কি ডিলে আসবে ওগুলাকে আমাদের নিতে হবে। বাট কি কি করতে হবে, আমাদের এক্সক্লুড করতে হবে ওই রেজিস্ট্যান্স গুলো যেগুলো ওই ডিজায়ার্ড পাথে পড়ে না। ঠিক আছে, এক্সক্লুড রেজিস্ট্যান্সেস which are not inside the conduction path. ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের প্রপাগেশনের জন্য হলো। এখন হচ্ছে কন্টামিনেশনের জন্য যদি বলে, তাহলে কন্টামিনেশন মিন্স হচ্ছে আমাদের বেস্ট কেস ডিলেটা। সো বেস্ট কেস ডিলের জন্য আমাদের কি করতে হবে, যদি মাল্টিপল পাথ থাকে তাহলে টেক অল পাথ। সো সবগুলা পাথ দিয়েই কন্ডাকশন হবে, সেটা আমাদের ধরে নিতে হবে। আর এক্ষেত্রে আমরা ডিফিউশন ক্যাপাসিটেন্স গুলাকে কনসিডার করব না। ডু নট কনসিডার চার্জিং or discharging diffusion capacitances, ওগুলাকে আমরা অলরেডি চার্জড অথবা ডিসচার্জ অবস্থায় ধরে নিব। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের ডিলেতে মেইন যে জিনিসগুলো থাকে সেগুলো। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই এক্সাম্পলগুলো। যদি কোনো এনি কনফিউশন থাকে কোনো এক্সাম্পল রিলেটেড, তাহলে আমাকে ক্লাস টাইমে অথবা কনসালটেশন আওয়ারে জিজ্ঞেস করতে পারেন।